হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা ক্লাস 11 আইসোমেরিজমের আন্ডারে অপটিক্যাল আইসোমেরিজম শুরু করেছিলাম আগের ভিডিওতে। আমরা পোলারিমিটার এক্সপেরিমেন্টের মাধ্যমে অপটিক্যাল অ্যাক্টিভিটি ব্যাপারটা কি সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করেছিলাম। এবার অপটিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ হবে নাকি ইনঅ্যাক্টিভ হবে সেইটা আমরা বলেছিলাম যে পোলারিমিটার এক্সপেরিমেন্ট ছাড়াও থিওরিটিক্যালি ওইটা বের করার কিছু টেকনিক আছে। সেইটা কী জিনিস সেটা আজকে একটু ইন্ট্রোডাকশান হবে। আমরা এখানে লিখছি যে রিজন ফর অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যাল অ্যাক্টিভিটির কারণটা কি? উত্তর হচ্ছে যে আনসিমেট্রি ইন আ মলিকিউল ইজ রেসপন্সিবল ফর ইটস অপটিক্যাল অ্যাক্টিভিটি। কোনো একটা মলিকিউল যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে তার কারণ হচ্ছে কি সেই মলিকিউলটার যে গঠন কাঠামো স্ট্রাকচার তার ভেতরে একটা আনসিমেট্রি অর্থাৎ সাম্যতার একটা অভাব যদি থাকে। আমরা সিমেট্রি আনসিমেট্রি ইত্যাদি নিয়ে সিমেট্রিক্যাল স্ট্রাকচার আনসিমেট্রিক্যাল স্ট্রাকচার ইত্যাদি নিয়ে আমরা আগে বেশ কিছু জায়গায় আলোচনা করেছি। সুতরাং ওই সিমেট্রি ব্যাপারটা যদি কোনো কম্পাউন্ডের মধ্যে থাকে, যদি সিমেট্রি থাকে তাহলে কম্পাউন্ডটা হয়ে যাবে সিমেট্রিক্যাল, আমরা বলব মলিকিউলটাকে, সেক্ষেত্রে সে হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আর যদি কোনো কম্পাউন্ড এর মধ্যে সিমেট্রি না থাকে তাহলে আমরা তাকে বলবো আনসিমেট্রিক্যাল মলিকিউল এবং সেই ক্ষেত্রে সেটা হবে অপটিক্যালি অ্যাক্টিভ। সিমেট্রিক্যাল বলতে আমরা জেনারেলি এটা বুঝি যে কোনো একটা মলিকিউলকে সমান দুটো ভাগে যদি ভাগ করা যায় তাহলে সেটা আমরা বলবো সিমেট্রিক। আর যদি সমান দুটো ভাগে ভাগ করা না যায় তাহলে আনসিমেট্রিক। সেটাকেই আরেকটু ডিটেলে আমরা এখানে পড়ব। আমরা বলছি যে উই ক্যান চেক সিমেট্রি ইন এ মলিকিউল। একটা মলিকিউলের মধ্যে সিমেট্রি আছে কি না সেটা আমরা চেক করতে পারি কিভাবে? বাই চেকিং এলিমেন্টস অফ সিমেট্রি। এখানে এলিমেন্টস মানে কিন্তু মৌলিক পদার্থ না, এলিমেন্ট মানে হাইড্রোজেন অক্সিজেন ইত্যাদি না, এলিমেন্ট মানে এখানে উপাদান, ঠিক আছে? এলিমেন্টস অফ সিমেট্রি বা আমরা বাংলায় বলি প্রতিসাম্যের উপাদান সমূহ কী কী আছে সেইগুলো দেখে আমরা কোনো একটা মলিকিউল সেটা সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল সেইটা বুঝি এবং তারপর আমরা ডিসাইড করি যে ওটা অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। এবার অপটিক্যালি অ্যাক্টিভ যখন আমরা সিদ্ধান্তে চলে আসি তারপরের স্টেপ ডেক্সট্রো না লিভো সেইটা করতে গেলে আর থিওরি কাজ করে না, তখন আমাদের পোলারিমিটার যন্ত্রেরই সাহায্য নিতে হয়। অর্থাৎ ডি অথবা এল, ডেক্সট্রো অথবা লিভো, এটা পিওরলি এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। এবার আমরা প্রতিসাম্যের উপাদান অর্থাৎ সিমেট্রির যে এলিমেন্টসগুলো আছে, কী কী এলিমেন্ট আমরা চেক করি? একটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি, সংক্ষেপে POS, মানে প্লেন অফ সিমেট্রি, সিগমা ছোটো হাতের সিগমা দিয়ে সিম্বলাইজ করা হয়। সেন্টার অফ সিমেট্রি COS, অল্টারনেট অ্যাক্সিস অফ সিমেট্রি AAOS। এটার আরেকটা নাম আছে অল্টারনেট অ্যাক্সিস অফ সিমেট্রি, আরেকটা নাম হচ্ছে রোটেশন রিফ্লেকশন অ্যাক্সিস। এখন এইগুলো আমরা চেক করব কোনো মলিকিউলের মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে কি না, সেন্টার অফ সিমেট্রি আছে কি না। অল্টারনেট অ্যাক্সিস আমাদের খুব বেশি চেক করতে লাগবে না, আমাদের যা সম্ভবত এটা নিট বা জেইমেন সিলেবাসের বাইরে। তবে যে সমস্ত এক্সাম্পলস আমাদের পরীক্ষাতে আসে তাতে আমরা POS আর COS এই দুটো চেক করেই আমরা একদম ফাইনাল সিদ্ধান্তে চলে আসতে পারবো যে কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। আমাদেরকে দেখতে হবে যে POS এবং COS আছে কি না। যদি দুটোই একসঙ্গে অ্যাবসেন্ট থাকে, কোনো মলিকিউলের মধ্যে POS নেই অ্যাজ ওয়েল অ্যাজ COS নেই, তাহলেই সেটা হয়ে যাবে আনসিমেট্রিক্যাল, মানে অপটিক্যালি অ্যাক্টিভ। দুটোর মধ্যে যে কোনো একটাও যদি থাকে তাহলেই হয়ে যাবে সিমেট্রিক্যাল, ইনঅ্যাক্টিভ। আমরা এইটা নিয়ে ডিটেলে আলোচনা করব। তার আগে আমাদের কাইরাল মলিকিউল, কাইরাল সেন্টার এই ধরনের কতগুলো টার্ম সম্পর্কে একটু ডিটেলে জেনে নিতে হবে, একটু কনসেপ্ট আমাদের একটু ক্লিয়ার করতে হবে, তারপরে আমরা ফিরে আসবো এই এলিমেন্টস অফ সিমেট্রিতে। তাহলে প্রথমে হচ্ছে কাইরাল সেন্টার অর অ্যাসিমেট্রিক সেন্টার। কাইরাল মানে উচ্চারণটা এরকম হবে আর স্পেলিংটা এরকম, এটা একটা জার্মান ওয়ার্ড, সেখান থেকে এসছে, যাই হোক। তো কাইরাল সেন্টার বা অ্যাসিমেট্রিক সেন্টার কাকে বলবো? ইট ইজ অ্যান sp3 হাইব্রিডাইজড অ্যাটম হ্যাভিং 4 ডিফারেন্ট গ্রুপস অর অ্যাটমস অর লিগ্যান্ডস অ্যাটাচড টু ইট। অর্থাৎ একটা sp3 অ্যাটম থাকবে, sp3 হাইব্রিডাইজড অ্যাটম। sp3 মানে আমরা জানি sp3 যদি কোনো একটা অ্যাটম হয় তাহলে তার চারদিকে 4টে গ্রুপ টেট্রাহেড্রালি অ্যারেঞ্জ করা থাকে। সেই যে 4টে গ্রুপ তারা চারজনই পরস্পরের থেকে আলাদা হবে। গ্রুপস হতে পারে, অ্যাটমস হতে পারে, বা লিগ্যান্ডসও বলা হয় অনেক সময়। তো ফর এক্সাম্পল একটা অ্যাটম এরকম আছে, আর তার আগে এটা বলে নিই, ইফ দিস sp3 অ্যাটম ইজ কার্বন, যদি অ্যাটমটা কার্বন হয় তাহলে আমরা ওই কাইরাল সেন্টারটাকে
বলি কাইরাল কার্বন। ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। এইবার কার্বন দিয়ে আমি দেখাচ্ছি একটা এক্সাম্পলটা। তো যদি এটা কার্বন হয় তাহলে কার্বনের সঙ্গে যদি টেট্রাহেড্রালি চারদিকে 4টে গ্রুপ থাকে, সেই ক্ষেত্রে আমরা এই পার্টিকুলার কার্বনটাকে বলতে পারি যে দিস ইজ sp3 হাইব্রিডাইজড। এবার তার সঙ্গে যুক্ত যে 4টে গ্রুপ তাদের প্রত্যেকের থেকে আলাদা হতে হবে। অর্থাৎ যদি এটা এ হয় তাহলে এটাকে আলাদা হতে হবে বি, এটাকে আলাদা হতে হবে ডি, এটাকে আলাদা হতে হবে ই। 4টে গ্রুপ পরস্পর আলাদা। তাহলে আমরা সেই পার্টিকুলার যে টেট্রাহেড্রাল sp3 হাইব্রিডাইজড যে অ্যাটমটা টেট্রাহেড্রনের সেন্টারে যে আছে বলবো সেটা একটা কাইরাল সেন্টার বা অ্যাসিমেট্রিক সেন্টার। এবার এখানে বলছে যে প্রেজেন্স অফ কাইরাল সেন্টার ইজ নট এ ক্রাইটেরিয়া ফর এ মলিকিউল টু বি অপটিক্যালি অ্যাক্টিভ। মানে কোনো একটা মলিকিউলকে অপটিক্যালি অ্যাক্টিভ যদি হতে হয়, অপটিক্যালি অ্যাক্টিভ আমরা এর আগে জেনেছি যে পোলারিমিটার যন্ত্রে দিলে কি হবে, প্লেন অফ পোলারাইজেশনকে ও রোটেট করবে। স্ট্রাকচার দেখে আমরা, কাইরাল সেন্টার দেখে আমরা বুঝতে পারবো না যে সেই মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ কিনা। তাই বলছে যে প্রেজেন্স অফ কাইরাল সেন্টার, কাইরাল সেন্টারের উপস্থিতি অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার কোনো ক্রাইটেরিয়া বা কোনো শর্ত নয়। কেন? কারণ আমরা এরকম এক্সাম্পল দেখবো অনেক। ধরা যাক কোনো একটা মলিকিউল, সেখানে কাইরাল সেন্টার আছে এবং সেই মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ, এরকম এক্সাম্পল আমরা পাবো। আবার আমরা এরকমও এক্সাম্পল পাবো যে কাইরাল সেন্টার আছে প্রেজেন্ট কিন্তু মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এরকম এক্সাম্পল আমরা দেখব এরপর। তাহলে কাইরাল সেন্টার যদি প্রেজেন্ট থাকে তাহলে সে মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভও হতে পারে, ইনঅ্যাক্টিভও হতে পারে। তাই জন্যই বলা হচ্ছে যে কাইরাল সেন্টারের প্রেজেন্স অপটিক্যাল অ্যাক্টিভিটির কোনো শর্ত না। আবার উল্টোটাও হয়, কাইরাল সেন্টার অ্যাবসেন্ট, কোনো মলিকিউলের মধ্যে কাইরাল সেন্টার নেই, কাইরাল সেন্টার নেই মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, এটা স্বাভাবিক। কাইরাল সেন্টার নেই মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, কিন্তু কাইরাল সেন্টার নেই এবং অপটিক্যালি অ্যাক্টিভ, এরকমও এক্সাম্পল আছে। তাহলে পুরো বিষয়টা কী দাঁড়ালো, যে কাইরাল সেন্টার হচ্ছে একটা sp3 হাইব্রিডাইজড অ্যাটম যার চারদিকে 4টে গ্রুপ আলাদা। এখন কাইরাল সেন্টারের উপস্থিতি অপটিক্যাল অ্যাক্টিভিটির কোনো শর্ত না। কেন না? কারণ কাইরাল সেন্টার উপস্থিত থাকুক বা না থাকুক, তাতে করে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড, ইভেন সমস্ত কম্পাউন্ড, তাদের অপটিক্যাল অ্যাক্টিভিটি নির্দিষ্ট সেটা আমরা বলতে পারবো না। অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকতেও পারে, নাও থাকতে পারে যদি কাইরাল সেন্টার প্রেজেন্ট থাকে। আবার যদি কাইরাল সেন্টার অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রেও অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে, ইনঅ্যাক্টিভও হতে পারে। ডিফারেন্ট এক্সাম্পলস আমরা দেখব। তাই বলছি যে কাইরাল সেন্টারের উপস্থিতি অপটিক্যাল অ্যাক্টিভিটির কোনো শর্ত হতে পারে না। তাহলে এটা কি, মানে কেন এসব লিখছি, কেন পড়ছি, দরকারটাই বা কি? সেটা হচ্ছে যে দেখো, মানে এই যে পয়েন্টটা আমি এখানে শুরু করলাম স্টার সাইন দিয়ে, যে প্রেজেন্স অফ কাইরাল সেন্টার ইজ নট এ ক্রাইটেরিয়া, তার কারণও বললাম। এটাকে আর একটু এক্সটেন্ড করি। বাট ইফ এ মলিকিউল বা কোনো একটা সিস্টেম, ধরো মলিকিউলই হতে হবে তার কোনো মানে নেই, আয়নও হতে পারে। ইফ এ মলিকিউল হ্যাজ only one chiral center, যদি কোনো মলিকিউলে একটাই মাত্র কাইরাল সেন্টার থাকে, দেন ইট মাস্ট বি অপটিক্যালি অ্যাক্টিভ। এইটা দেখা গেছে এবং এইটা প্রমাণিত সব ক্ষেত্রেই। একটা খালি এক্সেপশন আছে, ঠিক আছে, except for 3-degree amines। ঠিক আছে, 3-degree অ্যামিনটা নিয়ে আমি আলোচনা করছি। তার আগে এটা বলি যে আবার একবার এটা এখানে আসি, যে কাইরাল সেন্টারের উপস্থিতি অপটিক্যাল অ্যাক্টিভিটির কোনো শর্ত নয়। কারণ কাইরাল সেন্টার উপস্থিত থাকুক বা উপস্থিত না থাকুক, সব ক্ষেত্রেই মলিকিউল অপটিক্যালি অ্যাক্টিভও হতে পারে, ইনঅ্যাক্টিভও হতে পারে। কিন্তু আমরা যদি দেখি যে কাইরাল সেন্টার মাত্র একটা আছে, অনলি ওয়ান কাইরাল সেন্টার, তাহলে সবাই অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায় এক্সেপ্ট 3-degree অ্যামিন।
তো ধরা যাক একটা কার্বন আছে, একদিকে হাইড্রোজেন আছে, একদিকে ডয়টেরিয়াম আছে, একদিকে মিথাইল গ্রুপ আছে, ধরো ইথাইল গ্রুপ আছে। তাহলে এই চারটে গ্রুপ পরস্পর আলাদা হয়ে গেল। তো এই চারটে গ্রুপ পরস্পর আলাদা, তাহলে আমরা এই যে কার্বনটা মাঝখানে, একে আমরা বলবো এটা কাইরাল কার্বন বা কাইরাল সেন্টার। কাইরাল সেন্টারকে এরকম একটা স্টার চিহ্ন বা অ্যাস্টারিক্স দিয়ে প্রকাশ করা হয়। যখনই আমি কোনো অ্যাটমের উপরে স্টার দিচ্ছি, তার মানে সেটা হচ্ছে একটা কাইরাল সেন্টার। তাহলে এই যে কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড হতেই পারে। তো ধরো এই যে ইথাইল হলো, ইথাইলের পরে কার্বন, এখানে একটা মিথাইল, আর এখানে একটা ডয়টেরিয়াম। তাহলে এই যে কম্পাউন্ডটা আমি লিখলাম, এটা হচ্ছে এটা। তাহলে এই কম্পাউন্ডটাতে এই যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে কাইরাল। একদিকে মিথাইল, একদিকে ডয়টেরিয়াম, একদিকে ইথাইল, আর একটা 3টে বন্ড দেখা যাচ্ছে। সুতরাং 4th বন্ডটা তো এখানে অবশ্যই একটা হাইড্রোজেন আছে। তাহলে এই মলিকিউলটাতে টোটাল নাম্বার অফ কাইরাল কার্বন কটা, বা টোটাল নাম্বার অফ কাইরাল সেন্টার কটা? একটা। তাহলে যখনই কোনো একটা মলিকিউলে অনলি 1 কাইরাল সেন্টার থাকছে, তখনই সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে সব ক্ষেত্রে, এক্সেপ্ট 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিনে কী এমন সমস্যা হলো দেখি, আগে এটা একটু বুঝে নিই। টারশিয়ারি অ্যামিনে দেখো, প্রথম কথা তো এটা অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে যে ওই যে মলিকিউলটা, ওই যে সেন্ট্রাল যে অ্যাটমটা, এটাকে হতে হবে sp3। আমরা জানি যে অ্যামোনিয়া বা অ্যামিন এগুলো পিরামিডাল স্ট্রাকচার হয়, এবং নাইট্রোজেনটা sp3 হাইব্রিডাইজড হয়। ধরা যাক 3টে ডিফারেন্ট গ্রুপ আছে এখানে, ধরা যাক এখানে হাইড্রোজেন আছে, এখানে ইথাইল আছে, এখানে মিথাইল আছে। সরি, হাইড্রোজেন হতে হবে না, 3 ডিগ্রি। ধরা যাক এখানে একটা আইসোপ্রোপাইল গ্রুপ আছে, ঠিক আছে, R1 R2 R3, টারশিয়ারি অ্যামিন হয়ে গেল। এইবার এই ক্ষেত্রেও এই যে নাইট্রোজেনটা, দিস নাইট্রোজেন, অবশ্যই এটা sp3 অ্যাটম। তার চারদিকে 4টে ডিফারেন্ট গ্রুপ, এই 3টে আলাদা। আর লোন পেয়ারটাকেও একটা গ্রুপ হিসেবে আমরা ধরি, আমরা ইজেড নমেনক্লেচার করার সময় শিখেছি, 4টে আলাদা গ্রুপ। তাহলে একটাই মাত্র কাইরাল সেন্টার। সুতরাং এই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার কথা, কিন্তু এটা অপটিক্যালি অ্যাক্টিভ না, ঠিক আছে। দিস ইজ 3 ডিগ্রি অ্যামিন। অপটিক্যালি অ্যাক্টিভ কেন না? দেখো আমি লিখছি এখানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন? কারণটা হচ্ছে পিরামিডাল ইনভার্সন, ঠিক আছে। পিরামিডাল ইনভার্সন নিয়ে তোমরা নিশ্চয়ই আগে পড়ে থাকবে। পিরামিডাল ইনভার্সন মানে হচ্ছে কম্পাউন্ডটার স্ট্রাকচারটা ইনভার্টেড হয়ে যায়, ঠিক আছে। এটা আরেকটা নাম আছে ফ্লিপিং। কার্বন আয়নে যেরকম ফ্লিপিং হয়, এখানেও সেরকম। কি হয়, এটা পুরো উল্টে যায় স্ট্রাকচারটা। নাইট্রোজেনটা এরকম, লোন পেয়ারটা এদিকে চলে আসে, ঠিক আছে। এটা যদি উল্টে যায়, তাহলে এমিটা এখানে হয়ে গেল ইথাইল, এখানে আইপিআর। আমি একটা মডেলের সাহায্যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, একটা মডেল এনেছি, দেখো। এটা হচ্ছে কালোটা হচ্ছে নাইট্রোজেন, ওপরে যেটা আমি ধরে রয়েছি হলুদ রঙের লোন পেয়ার, আর 3টে গ্রুপ। এটা একটা পিরামিডের মতন হয়েছে, বোঝাই যাচ্ছে। এইবার কি হয়, এখানে যেটা হয় যে প্রথমে এই যখন ইনভার্সনটা হয়, তখন এখানে একটা প্ল্যানার একটা ট্রানজিশন স্টেটের মাধ্যমে পিরামিডাল ইনভার্সনটা হয়। সেকেন্ড, হ্যাঁ। তো কী হয় দেখো, এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে 3টে R1 এবং R2 এবং R3 এই 3জন বোর্ডের প্লেনে আছে, আর কালোটা উপরে উঠে এসছে যেহেতু পিরামিডাল শেপ। এবার আমি লোন পেয়ারটা খুলে দিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। কি হয়, প্রথমে এই ট্রানজিশন স্টেটটা এরকম হয় যে এখানে এই যে পুরো জিনিসটা, এটা এইভাবে সমান হয়ে যায়, প্লেনার হয়ে যায়, মানে একই প্লেনে 4জন চলে আসে। আসার পরে
আসার পরে এই কালো অ্যাটমের সাপেক্ষে এই অ্যাটমগুলো এবার আগে কি ছিল কালো অ্যাটমটা বাইরের দিকে বেরিয়ে আসছে, সেন্ট্রাল নাইট্রোজেনটা, আর 3টে গ্রুপ ভেতরের দিকে যাচ্ছে, ঠিক আছে, বোর্ডের দিকে যাচ্ছে, মানে আমাদের থেকে দূরে যাচ্ছে। এখন কি হচ্ছে, এই ট্রানজিশন স্টেটে আসার পরে এরা আমাদের দিকে এগিয়ে আসবে, এইভাবে উঠে আসবে। তাহলে কি হলো, পুরো জিনিসটা ফ্লিপ হয়ে গেল, ইনভার্টেড হয়ে গেল। আগে এরকম ছিল, এখন এটা এরকম হয়ে গেছে, তাহলে লোন পেয়ারটা ওই দিকে চলে যাবে। তো সেইটাই আর কি এভাবে দেখানো হয়েছে যে লোন পেয়ারটা যেদিকে ছিল, লোন পেয়ারের ডাইরেকশন পুরো উল্টে গেল, আর সবারই ডাইরেকশন উল্টে গেল, ঠিক আছে। মানে ফাইনালি বিষয়টা এরকম দেখতে হবে যে যদি আগে এরকম ছিল, তাহলে এখন ইনভার্টেড হয়ে গিয়ে জিনিসটা এইরকম শেপ হয়ে যাবে। এবং এই দুজন হচ্ছে, আমরা এরপরে একটা টার্ম জানবো যে এই যে এটাকে যদি আমি এ বলি আর এটাকে যদি আমি বি বলি, তাহলে আমরা জানবো যে এ অ্যান্ড বি আর এনএনসিওমার্স। আমরা আগে এই শব্দটা শুনেছি যে অপটিক্যাল আইসোমার দু ধরনের হয়, এনএনসিওমার আর ডায়াস্টিরিও আইসোমার। এনএনসিওমার যদি হয়, দুটো কম্পাউন্ড যদি পরস্পরের এনএনসিওমার হয়, তাহলে এর একটা স্পেশালিটি আছে। স্পেশালিটি হচ্ছে যে যদি এই কম্পাউন্ডটা প্লাস এক্স ডিগ্রি রোটেশন ঘটায়, স্পেসিফিক রোটেশন, ঠিক আছে, অপটিক্যাল রোটেশন কিন্তু আমি বলছি না, স্পেসিফিক রোটেশন বলছি। অপটিক্যাল রোটেশনের সঙ্গে কম্পেয়ার করতে পারো। টেকনিক্যালি স্পেসিফিক রোটেশন আর অপটিক্যাল রোটেশনের একটু তফাৎ আছে, যেটা আমি বলছিলাম আগের দিনকে, যে পোলারিমিটার টিউবের লেন্থ, হ্যাঁ, সলিউশনের কনসেন্ট্রেশন ইত্যাদির উপর ডিপেন্ড করে অপটিক্যাল রোটেশন পাল্টে যায়। একই কম্পাউন্ডের অপটিক্যাল রোটেশন বিভিন্ন হয়। সুতরাং ওইটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ করার জন্য এই স্পেসিফিক রোটেশন শব্দটার অবতারণা। তো যেটা বলছিলাম যে এনএনসিওমার এই সংক্রান্ত পরে আমরা নিউমেরিক্যাল করব। এনএনসিওমার যদি হয় দুটো কম্পাউন্ড পরস্পরের, তাহলে এদের একটা স্পেশাল একটা ক্যারেক্টার, যেটা ডায়াস্টিরিওমারদের ক্ষেত্রে হয় না। সেটা হচ্ছে যদি দুটো কম্পাউন্ড পরস্পরের এনএনসিওমার হয়, এবং এনএনসিওমার সবসময় দুটো কম্পাউন্ডই হবে, 4টে কম্পাউন্ড পরস্পরের এনএনসিওমার হয় না। এনএনসিওমার সবসময় একটা পেয়ারে হয়, আমরা বলি আ পেয়ার অফ এনএনসিওমার। ডায়াস্টিরিওমার অনেক রকমের হতে পারে, মানে অনেকগুলো হতে পারে, মোর দ্যান 2, মোর দ্যান 3, মোর দ্যান এনিথিং। কিন্তু এনএনসিওমার সবসময় একটা পেয়ারে হবে। তো সেই পেয়ারের মধ্যে একজন যদি প্লাস এক্স ডিগ্রি স্পেসিফিক রোটেশন দেখায়, অন্যজন ডেফিনিটলি মাইনাস এক্স ডিগ্রি রোটেশন দেখাবে। এইবার যখন আমি একটা টার্সিয়ারি অ্যামিন নিয়ে যখন আমি কাজ করছি, টার্সিয়ারি অ্যামিনের সলিউশন বানিয়েই আমি পোলারিমিটারে দিলাম, সেখানে অসংখ্য মলিকিউল আছে। তো যে কোনো একটা মলিকিউল যদি দেখা যায় যে এই প্লেন পোলারাইজড লাইটের যে প্লেন অফ পোলারাইজেশন, তাকে যদি প্লাস এক্স ডিগ্রিতে ঘোরায়, অন্য মলিকিউলটা তাকে মাইনাস এক্স ডিগ্রিতে ঘুরিয়ে দিচ্ছে, যে কোনো একটা পেয়ার, তাহলে টোটাল অ্যাভারেজ রোটেশন কত হচ্ছে? প্লাস এক্স মাইনাস এক্স বাই 2 মানে 0। তো কী হয়, আমরা দেখব যে স্যাম্পলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। কেন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে? ইন্ডিভিজুয়ালি এই পার্টিকুলার যে স্ট্রাকচারটা বা ইন্ডিভিজুয়ালি এই পার্টিকুলার স্ট্রাকচারটা, তারা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। অর্থাৎ যে শর্ত এখানে লেখা রয়েছে যে একটা কাইরাল সেন্টার থাকলে অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কিন্তু একটা মলিকিউলকে তো আমি আলাদা করতে পারি না। আমি যদি স্যাম্পেলের সলিউশনের একটা ড্রপও নিই, সেখানে অসংখ্য মলিকিউল আছে। এবার সেই মলিকিউলগুলোর মধ্যে এই যে ফ্লিপিংটা বা রোটেশন, মানে পিরামিডাল যে ইনভার্সনটা, এইটা এত দ্রুত ঘটে, এবং এইটা ঘটার জন্য যতটুকু এনার্জির দরকার হয়, সেইটা সিস্টেম এমনি পরিবেশ থেকেই নিতে পারে। এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস, এর জন্য আলাদা করে বাইরে থেকে কোনো অ্যাক্টিভেশন এনার্জি দিতে হয় না। এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস, সবসময় অনবরত ঘটতে থাকছে। ফলে যে কোনো সময় কোনো একটা কম্পাউন্ডের অপটিক্যাল রোটেশন, তার যে এনএনসিওমার, সে কী করবে, ওর অপটিক্যাল রোটেশনটাকে মিনিমাইজ করে দেবে এবং 0 করে দেবে। ফাইনালি আমরা টোটাল সলিউশনটাকে এইভাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দেখব। আমরা দুটো টার্ম ব্যবহার করি, যে কাইরাল সেন্টার থাকা সত্ত্বেও, আমরা লিখছিলাম একটু যে কাইরাল সেন্টার আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তো কাইরাল সেন্টার থাকা সত্ত্বেও যখন কেউ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, তার দুটো কারণ থাকে। আমরা একটাকে বলি ইন্টারনাল কম্পেনসেশন, আর একটাকে বলি এক্সটার্নাল কম্পেনসেশন। ঠিক আছে, আমি দুটো শব্দ এখানে লিখছি এখন, কারণ সেটা না লিখলে এই বিষয়টা কমপ্লিট হবে না। তারপরে আমি
তারপরে আমরা এটা নিয়ে পরে যখন আলোচনা করব তখন ডিটেলে আলোচনা করব, ঠিক আছে? তাহলে এটা এমন একটা এক্সাম্পল হলো 3 ডিগ্রি অ্যামিন যেখানে যেখানে কাইরাল সেন্টার আছে কিন্তু আমরা সলিউশনটাকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দেখি। তাহলে কাইরাল সেন্টার প্রেজেন্ট বাট অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে কি? মানে প্লেন পোলারাইজড লাইটের যে প্লেন অফ পোলারাইজেশন তাকে সেই প্লেন অফ পোলারাইজেশনটাকে রোটেট করতে পারছে না, পোলারিমিটারে আমরা তাই দেখছি। এইটার যে রিজন, এইটার কারণ দু রকমের হয়। একটাকে আমরা বলছি এক্সটার্নাল কম্পেনসেশন। কম্পেনসেট করা মানে কি? কম্পেনসেশন মানে এই আমরা বলি না যে একে কম্পেনসেশন হিসেবে এত টাকা দেওয়া হলো, ক্ষতিপূরণ করা হলো আর কি, এরকম। তো কম্পেনসেশন মানে একজন অন্যজনকে নিউট্রালাইজ করে, মিনিমাইজ করে। তো সেইটা হচ্ছে কার ক্ষেত্রে? এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে একটা এনহ্যান্সিওমার তার যা অপটিক্যাল রোটেশন বা তার যা স্পেসিফিক রোটেশন সেটাকে মিনিমাইজ করছে তারই যে অন্য যে এনহ্যান্সিওমার তার অপটিক্যাল রোটেশন। তো দুজনকে মিনিমাইজ করছে, দুটো আলাদা আইডেন্টিটি, দুটো আলাদা কম্পাউন্ড, তারা পরস্পরকে কম্পেনসেট করছে, তাই এটা হচ্ছে এক্সটার্নাল কম্পেনসেশন। এবার এই এক্সটার্নাল কম্পেনসেশনের ফলে আমরা যখন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কোনো সাবস্টেন্স পাই, আমরা ওই দুটো কম্পাউন্ডের, এই যে আমরা এ এখানে লিখেছি ওদিকে বি লিখেছিলাম, তাহলে এই এ প্লাস বি এই যে মিক্সচারটা, এই মিক্সচার থেকে তো এদেরকে সেপারেট করা যায় না। তুমি সেপারেট করে রাখলেও আবার ও যেহেতু স্পন্টেনিয়াস প্রসেস, ও আবার ওই এ থেকে বিতে চলে যাবে বা বি থেকে এতে চলে আসবে। সুতরাং সবসময় আমি ওকে মিক্সচার হিসেবেই পাবো, এবং সেই মিক্সচারটাকে আমরা বলি রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচার বা অনেক সময় বলা হয় রেসিমিক মডিফিকেশন। যাই হোক, আর একটা হচ্ছে রিজন, সেটাকে আমরা বলি ইন্টারনাল কম্পেনসেশন। ইন্টারনাল কম্পেনসেশন কি আমরা পরে আলোচনা করব। আমরা এক্সটার্নাল কম্পেনসেশনের ফলে রেসিমিক মিক্সচার পাই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর ইন্টারনাল কম্পেনসেশনের ফলে আমরা মেসো কম্পাউন্ড পাই। মেসো কম্পাউন্ড যেটাও হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আর এটাও হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এখন এই শব্দগুলো তোমাদের একটু খটকা লাগতে পারে বা একটু মনে হচ্ছে যেন একটু বুঝছি না এরকম মনে হতে পারে। তো আপাতত এটা থাক, এটা পরে আমাদের কাজে লাগবে। আপাতত আমরা এইটুকু জানলাম যে 3 ডিগ্রি অ্যামিন, টারশারি অ্যামিন, সেখানে নাইট্রোজেনটা কাইরাল সেন্টার, অনলি ওয়ান কাইরাল সেন্টার, কিন্তু সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কেন হচ্ছে? কারণ ওর পিরামিডাল ইনভার্সনটা একটা স্পন্টেনিয়াস প্রসেস। সবসময়তেই দুটো যে স্ট্রাকচার আমরা পাচ্ছি ইনভার্সন হওয়ার আগে এবং পরে, সেই দুটো স্ট্রাকচার পরস্পরের এনহ্যান্সিওমার, যারা এক্সটার্নালি একজন অন্যজনের স্পেসিফিক রোটেশনটাকে মিনিমাইজ করে দিচ্ছে, ফলে টোটাল সলিউশনটাকে আমরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দেখছি। ক্লিয়ার? এবার আমরা কাইরাল সেন্টার, মানে আমরা অনেক এক্সাম্পলস দেখবো এখন যেখানে আমরা কাইরাল সেন্টারগুলোকে খোঁজার চেষ্টা করব। তাহলে কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড নাম্বার অফ কাইরাল সেন্টার্স। এই 10টা এখানে এক্সাম্পল আছে, এখানে কাইরাল সেন্টার আছে কি না, থাকলে কটা আছে বের করতে হবে। তাহলে প্রথমটা দেখো, এই কার্বনটা কাইরাল না, কারণ 3টে হাইড্রোজেন আছে, 4টে গ্রুপকেই ডিফারেন্ট হতে হবে। যে কোনো দুটো গ্রুপ যদি একই হয়ে যায়, সেম হয়ে যায়, তাহলে আর কাইরাল হবে না। তাহলে এটাও কাইরাল নয়, এটাও নয়, এটাও নয়, 3টে হাইড্রোজেন সেম। এই কার্বনটা কাইরাল, দেখো কাইরাল বলে এর মাথায় আমি স্টার সাইন দিলাম, অ্যাস্টারিক্স। কেন? এই কার্বনের সঙ্গে যুক্ত 4টে গ্রুপ আলাদা, একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন, একটা মিথাইল, একটা ইথাইল, 4টে আলাদা, সুতরাং এটা কাইরাল। তাহলে কটা হয়ে গেল কাইরাল সেন্টার? একটা। এটা দেখো এই দুটো কার্বন তো sp2, ছেড়ে দাও। মাঝখানের এই কার্বনটা, এইটা হচ্ছে কাইরাল। এটা মিথাইল, মানে এই নিচের এই কার্বনটার সঙ্গে 3টে হাইড্রোজেন, কাইরাল হওয়ার কোনো চান্স নেই। এই মাঝখানের কার্বনটা কাইরাল কেন? 4টে গ্রুপ আলাদা, কি কি? ব্রোমিন, মিথাইল, এদিকে এইটা ভিনাইল, আর একটা হাইড্রোজেন আছে অবশ্যই। তাহলে কাইরাল সেন্টার কটা? একটা। টারশিয়ারি অ্যামিন, মিথাইল, এটা মিথাইল, ইথাইল, আইসোপ্রোপাইল, 3টে আলাদা গ্রুপ। তাহলে কাইরাল সেন্টার কটা? একটা। আচ্ছা, এখানে আবার একটু গন্ডগোল হতে পারে, মানে এখানে 0 করে দিলাম, কারণ আমরা একটু আগে দেখলাম যে যদি একটা কাইরাল সেন্টার থাকে তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে
এক্সেপ্ট টারশিয়ারি অ্যামিন। ওই যে এক্সেপ্ট কথাটা আমাদের মাথায় থাকে, সেইটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিই। সেটা এখানে অ্যাপ্লাই করলে তো হবে না, এখানে তো বলেছে যে কাইরাল সেন্টার কটা আছে বের করো। কাইরাল সেন্টার একটা আছে, ও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, সেটা আলাদা কথা, সেটা ডিউ টু এক্সটার্নাল কম্পেনসেশন, তাই না, সেটা আলাদা, যে ওখানে ফ্লিপিং হচ্ছে। আমরা এটুকু লিখতে পারি যে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, কিন্তু কাইরাল সেন্টার তো আছে একটা। এটা দেখো টারশিয়ারি অ্যামিন, কেন নাইট্রোজেন ওইদিকে মিথাইল আছে, এদিকে আচ্ছা, যদি সাইক্লিক স্ট্রাকচার হয় আমরা জানি কিভাবে কোন গ্রুপ আছে সেটা কিভাবে কাউন্ট করি। সেটা হচ্ছে যখন ডান দিকের গ্রুপটা যাই তখন এইখান থেকে শুরু করে একেবারে এইখানে আসতে হবে, ক্লক ওয়াইজ রোটেশন দিতে হবে। তাহলে CH2 CH2 CH CH CH2 এই হচ্ছে গ্রুপ। আর যদি বাঁদিকে কী গ্রুপ আছে জানতে চাই তাহলে এইখান থেকে রোটেশন দিয়ে এখানে আসতে হবে। তাহলে CH2 CH CH তারপরে CH2 CH2, তাহলে দুটো কম্বিনেশন আলাদা হচ্ছে, কম্বিনেশনটা আলাদা হচ্ছে। আমি একটু লিখে দেখাই, দেখো এটা ডান দিকে যাচ্ছি, তাহলে এর ডান দিকে কী গ্রুপ আছে দেখো, CH2 CH2 CH CH CH2, তারপরে আবার নাইট্রোজেন ফিরে আসছে। আর এইদিকে কী আছে, এইদিকে আছে CH2, তারপরেই হচ্ছে CH CH, তারপরে দুখানা CH2, তারপর নাইট্রোজেন ফিরে আসছে। তাহলে এই টোটাল যে সিকোয়েন্সটা CH2 CH2 CH, এখানে CH2-র পরেই CH, সিকোয়েন্স আলাদা, সুতরাং দুটো গ্রুপ আলাদা বলবো। তাহলে ফাইনালি কী দাঁড়ালো, যে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত তিনটে গ্রুপ তারা পরস্পর আলাদা, আর একটা লোন পেয়ার তো আছেই, সুতরাং একটা কাইরাল সেন্টার। ইন্টারেস্টিংলি এই কম্পাউন্ডটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আমরা একটু আগে দেখলাম টারশিয়ারি অ্যামিন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কেন ইনঅ্যাক্টিভ, কারণ ওই যে ফ্লিপিং হচ্ছে তাই। এটা তো সাইক্লিক স্ট্রাকচার, এই সাইক্লিক স্ট্রাকচারে তো আর ওই রকম ইনভার্জন সম্ভব নয়। সাইক্লিক স্ট্রাকচার যখন এই বন্ড ওইভাবে ফ্লিপ করতে পারবে না, ফ্লিপ করতে গেলে মিথাইলকে ওই রিংয়ের ভেতর ঢুকে যেতে হবে, সম্ভব নয়, ঠিক আছে। তো এখানে ফ্লিপিং, আচ্ছা লিখে দিই একটু, অপটিক্যালি অ্যাক্টিভ ডিউ টু না, অ্যাজ ফ্লিপিং is not possible in ring structure. রিং স্ট্রাকচারে ফ্লিপিং পসিবল নয়, তাই এটা অপটিক্যালি অ্যাক্টিভ। যদি আমরা এখানে অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করতে আসিনি, অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করার জন্য কী বলেছিলাম, আমরা সিমেট্রি এলিমেন্টস দেখবো পরে, আমরা জাস্ট এটা অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে লিখে রাখলাম। তাহলে দেখো এটার মতন এটাও তাই, কেজ লাইক স্ট্রাকচার, মানে রিং স্ট্রাকচার শুনে এখানে ইনভার্সন ফ্লিপিং সম্ভব না। কিন্তু এখানে যেটা ডিফারেন্স হচ্ছে, যেটা তিনটে গ্রুপ কি এখানে আলাদা আলাদা আছে, এখানে যেমন তিনটে গ্রুপ আলাদা আমি দেখালাম R1 R2 R3, এখানে কিন্তু তা নয়। দেখো ওপরের মিথাইলটা আছে, আমি যদি ডান দিকে কি গ্রুপ আছে দেখতে চাই তাহলে CH2 CH2 CH 3 নম্বর কার্বনে ইথাইল, তারপরে আবার CH2 CH2 হয়ে গেল। যদি বাঁ দিকে কি গ্রুপ আছে সেক্ষেত্রেও CH2 CH2 3 নম্বর কার্বন ইথাইল, তারপরে আবার CH2 CH2। যদি অসুবিধা হয় লিখে রাখতে পারো। যদি আমি ডান দিকে যাই তাহলে কী গ্রুপ পাচ্ছি দেখো, ডান দিকে গেলে CH2 CH2, তারপরে CH ইথাইল, তারপরে আবার CH2 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 CH ইথাইল CH2 CH2। আর যদি বাঁদিকে আসি তাহলেও CH2 CH2 CH ইথাইল CH2 CH2, মানে দুটো গ্রুপ সেম। চারটে গ্রুপকে তো পরস্পর আলাদা হতে হবে, কাইরাল সেন্টারে চারটে গ্রুপ, তো একটা লোন পেয়ার হলো, একটা মিথাইল হলো, বাদ বাকি দুটো যদি সেম হয়ে যায় তাহলে কাইরাল সেন্টার নেই, জিরো, কোনো কাইরাল সেন্টার এখানে নেই, ঠিক আছে। এটা মুছে দিচ্ছি। তো এইভাবে আমাদের এখানে কিন্তু বুঝতে হবে, এটাতেও তাই, কাইরাল সেন্টার নেই। কেন? কারণ এই দিক থেকে ঘুরে আসো আর এই দিক থেকে ঘুরে যাও, একই কম্বিনেশন, ফলে নাইট্রোজেনের এই দুদিকে দুটো সেম গ্রুপ বলে আমরা ধরে নেব। তাহলে দুটো সেম হয়ে গেলেই তো আর কাইরাল সেন্টার হবে না, চারটে গ্রুপকেই আলাদা হতে হবে, ঠিক আছে। এখানে চলে আসি, এখানে দেখো মনে হচ্ছে যেন চারটে গ্রুপ আলাদা, কারণ একটা লোন পেয়ার, একটা মিথাইল, আর কিন্তু এই দিক থেকে ঘুরে আসো যা কম্বিনেশান, এই দিক থেকে ঘুরে আসলে আলাদা কম্বিনেশন নিশ্চয়ই, CH2 CH2 CH2, তারপরে CH CH ডান দিক থেকে আসলে, আর বাঁ দিক থেকে আসলে আগে CH CH, তারপরে CH2 CH2 CH2, তো আলাদা। তাহলে আলাদা যখন চারটে গ্রুপ আলাদা, সুতরাং মনে হবে
কাইরাল সেন্টার, কিন্তু বাস্তবে এটা কাইরাল সেন্টার না। কেন না? কারণ দেখো এখানে তো কি হচ্ছে, রেজোনেন্স হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাই বন্ড, এই যে পাই বন্ড, সিগমা বন্ড, লোন পেয়ার, পাই সিগমা লোন পেয়ার, এই কম্বিনেশন থাকলে রেজোনেন্স হবে। রেজোনেন্স হচ্ছে মানে নাইট্রোজেনটা sp2। রেজোনেন্স হতে গেলে সবাইকে প্লেনার হতে হয়। প্লেনার ওরিয়েন্টেশন মানে নাইট্রোজেন এখানে sp2 হাইব্রিডাইজড, আর আমাদের কাইরাল সেন্টারকে হতে হবে sp3। তাহলে এটা কাইরাল সেন্টার না, তাহলে এখানে কাইরাল সেন্টার হচ্ছে 0, এটার মতোই। ঠিক আছে, ইনফ্যাক্ট পরেরটা তো তাই। দেখে মনে হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত 3টে গ্রুপ আলাদা, মিথাইল, ইথাইল, ফিনাইল আলাদা, লোন পেয়ার আলাদা, 4টে ডিফারেন্ট গ্রুপ। 4টে ডিফারেন্ট গ্রুপ হওয়া সত্ত্বেও যেহেতু এখানে রেজোনেন্স হচ্ছে, সুতরাং এই নাইট্রোজেনটা হচ্ছে sp2, সুতরাং কাইরাল সেন্টার কিন্তু এটা হবে না। এইটা মাথায় রাখতে হবে। দুটো এক্সাম্পল আরও আছে, একটু বড় বড় এক্সাম্পল। আমি বাঁ দিকটা একটু মুছে নিই। বড় এক্সাম্পল দেখলে আমরা জেনারেলি একটু ভাবি যেটা পারবো না, ঘাবড়ে যাই, কিন্তু আসলে এখানে কিছুই নেই। যা ফর্মুলায় আমরা চলছি সেই একই ফর্মুলা। কোনো একটা অ্যাটম, তার চারদিকে 4টে ডিফারেন্ট কেউ আছে কিনা দেখে নেব। তো প্রথম এক্সাম্পলটা তো এই দিকে তো কিছু দেখতেই হবে না, কারণ এটা একটা বেনজিন রিং। পাই বন্ড আছে মানেই বেনজিন রিংয়ের প্রত্যেকটা কার্বন sp2 হয় আমরা জানি। ঠিক আছে, তাহলে এই পুরোটা দেখো, মানে আমি বলছি যে এই পুরো যে পোর্শনটা, এই পুরো পোর্শনটাতে আমাদের তাকাতেই হবে না, কারণ এখানে সবকটা কার্বন হচ্ছে sp2। আর উপরে যে কার্বনটা, এখানে তো 3টে হাইড্রোজেনই আছে, তাহলে তো কাইরাল হলোই না। আর এই অক্সিজেনের সঙ্গে 2টো লোন পেয়ার আছে। অক্সিজেন যদি এরকম থাকে সিঙ্গেল বন্ড OH, তাহলে তো কাইরাল হতেই পারবে না। কেন পারবে না? কারণ অক্সিজেনের সঙ্গে 2টো লোন পেয়ার আছে। 2টো লোন পেয়ার মানে কি, সেম গ্রুপ হয়ে গেল তো। এদিকে ধরো একটা অন্য কিছু আর গ্রুপ আছে, তাহলে 4টে ডিফারেন্ট হলো না, এই 2টো সেম হয়ে গেল। এখন যদি কোনোভাবে অক্সিজেন একটা লোন পেয়ার ছেড়ে দেয়, একটা লোন পেয়ার ছেড়ে দিয়ে যদি এখানে প্লাস চার্জ হয়ে যায়, তাহলেও কি হবে? তাহলেও তো হবে না, 4টে আলাদা গ্রুপ থাকতে হবে। তো অক্সিজেন কখনোই কাইরাল সেন্টার হবে না। তাহলে বাঁ দিকের রিংটা গেল, ডান দিকের রিংয়ে আসো, এক এক করে দেখি। এই কার্বনটা কাইরাল না, দুদিকে আলাদা গ্রুপ দেখতে পাচ্ছি, একদিকে ওইদিকে NME2, এদিকে বেনজিন বলা হয়, কিন্তু এখানে 2টো তো হাইড্রোজেন আছে না, ওই 2টো তো সেম হয়ে গেল। 4টেই আলাদা তো হলো না, 2টো সেম হয়ে গেল, সুতরাং কাইরাল হবে না। এই কার্বনটা কাইরাল দেখি, একদিকে CH2 বেনজিন রিং, একদিকে NME2, একদিকে CH2 মিথাইল, আর একটা অবশ্যই এখানে হাইড্রোজেন আছে, সুতরাং এইটা একটা কাইরাল সেন্টার। দেখো, এটাও একটা কাইরাল সেন্টার। কেন? 4টে গ্রুপ আলাদা, একটা মিথাইল, একটা এদিকে গেলে আলাদা কিছু আছে, আর এদিকে গেলে আলাদা কিছু আছে, ডিফারেন্ট, একটা হাইড্রোজেন, 4টে আলাদা গ্রুপ হয়ে গেল, সুতরাং কাইরাল। এই কার্বনটাও দেখো কাইরাল। কেন? কারণ একদিকে CHO, একদিকে এদিক থেকে যদি ঘুরে আসি বেনজিন বলা থাকবে, এদিকে পাবো না, এদিকে অন্য কিছু, আর একটা 4th হাইড্রোজেন আছে। ঠিক আছে, হাইড্রোজেন একটা করে এখানে সব জায়গাতেই আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে কাইরাল হলো। আচ্ছা, আর নেই, কটা হয়ে গেল তাহলে? টোটাল আমরা পেয়ে গেলাম 1, 2, 3টে। এই যে স্টার সাইন দিয়েছি, তাহলে আমি এখানে লিখবো যে 3টে হচ্ছে আমাদের এখানে কাইরাল সেন্টার। ইনফ্যাক্ট 3টাই হচ্ছে কাইরাল কার্বন, এটা হওয়ার কোনো ব্যাপার নেই, sp2 হাইব্রিডাইজড। এই নাইট্রোজেনটাতে 2টো মিথাইল হয়ে গেছে, সেম মিথাইল হয়ে গেছে 2টো, তাহলে কাইরাল সেন্টার হবে না। এই 2টো আলাদা হলে তাহলে দেখা যেত। আচ্ছা, এইখানে দেখো, এখানে আর কিন্তু রিংগুলোতে কোথাও এরকম বেনজিন বলা নেই, মানে sp2 কেউ নেই। হ্যাঁ, প্রত্যেকটা রিং কার্বন sp3, তাহলে এবার সবকটা রিং কার্বনকেই চেক করতে হবে। তো দেখো, এই কার্বনটা অবশ্যই কাইরাল। কেন? একদিকে ক্লোরিন, একদিকে CHOH, একদিকে হাইড্রোজেন, আর একদিকে বিশাল গ্রুপ, 4টে আলাদা। এটাও তাই, একদিকে CHCl, একদিকে হাইড্রোজেন, একদিকে CH মিথাইল। ঠিক আছে, CHCl হয়ে গেল, একদিকে OH, 4টে হয়ে গেল, 4টে আলাদা গ্রুপ। আচ্ছা, এই কার্বনটা দেখি, এই কার্বনটা কি কাইরাল? একদিকে মিথাইল, একদিকে হাইড্রোজেন আছে, একদিকে এই বিশাল গ্রুপ, আর একদিকে CHOH, কাইরাল। আচ্ছা, এই কার্বনটা কি কাইরাল? এই কার্বনটা
এটা কাইরাল হবে না। কেন হবে না? কারণ এখানে দুটো হাইড্রোজেন আছে। একই রকমভাবে এখানেও দুটো হাইড্রোজেন আছে, তাই না? দেখো এখানেও দুটো হাইড্রোজেন আছে। তো যেখানে যেখানে দুটো সেম সেম গ্রুপ পেয়ে যাচ্ছে সেখানে কাইরালিটির কোনো ব্যাপার নেই, কাইরাল সেন্টার হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এই কার্বনটাই কাইরাল, এই কার্বনটা কাইরাল কেন? একদিকে হাইড্রোজেন আছে একটা, ঠিক আছে, একদিকে CHMe, একদিকে CH, এই গ্রুপ আলাদা, তিনটে আলাদা গ্রুপ মোটমাট। আর ওদিকেও CH2, তারপরে এই বড় রিং, চারটে আলাদা, চারদিকে চারটে আলাদা গ্রুপ। আবার বলছি, একদিকে CHMe, আর এদিকে CH এর পরে দুদিকে দুটো রিং হয়ে যাচ্ছে, আর ওইদিকে CH2-র পরে একটা রিং হয়ে যাচ্ছে, আলাদা আলাদা আলাদা, আর একটা হাইড্রোজেন তো আছেই, ঠিক আছে। একই রকমভাবে এই কার্বনটাও হয়ে যাবে কাইরাল। কেন? তিনটে বন্ড দেখা যাচ্ছে, তো একটা হাইড্রোজেন তো অবশ্যই আছে, একটা হাইড্রোজেন, একদিকে এই গ্রুপটা আলাদা, Cl-ওয়ালা গ্রুপ, CH2Cl, CCl, এইদিকে CH2 নেই, আর উপরেও আলাদা আলাদা গ্রুপ, তাহলে হয়ে গেল কাইরাল। এই কার্বনটাও কাইরাল কেন? একদিকে মিথাইল, একদিকে হাইড্রোজেন, একদিকে এদিকে এনফেন আছে, আর এদিকে Cl আছে শুরুতে, চারটে আলাদা হয়ে গেল। শুরুতে মানে শুরুর দিকে আর কি। তো চারটে আলাদা আমরা বুঝতে পারি, চারটে আলাদা গ্রুপ আছে, মানে অ্যান্টি ক্লোকওয়াইজ বা ক্লোকওয়াইজ হলে সেম কী বলবো যে সিকোয়েন্স মেনটেন হবে না, সুতরাং কাইরাল। এই কার্বনটা কাইরাল, ইয়েস। কেন? আবার একটা হাইড্রোজেন, একটা ওপরের দিকে গেলে যা সিকোয়েন্স, ডান দিকে গেলে আলাদা সিকোয়েন্স, বাঁ দিকে আসলে আলাদা সিকোয়েন্স, সুতরাং চারটে আলাদা গ্রুপ। এই কার্বনটা কাইরাল অবশ্যই। কেন? একটা হাইড্রোজেন, একদিকে নাইট্রোজেন, একদিকে CH, Cl এইসব আছে, আর একদিকে এইসব আছে আলাদা, Cl ফেল নেই, Cl অনেক দূরে, Cl, চারটে আলাদা গ্রুপ, ঠিক আছে। এই কার্বনটা কাইরাল, হ্যাঁ। কেন? একদিকে হাইড্রোজেন আছে একটা, দেখা যাচ্ছে না, একটা হাইড্রোজেন, একটা ইথাইল, একটা এইদিকে CH2, CHCl ফেল আছে, আর একটা এইদিকে আলাদা গ্রুপ, বোঝাই যাচ্ছে হলো। এই কার্বনটা কাইরাল, হ্যাঁ। কেন? একটা হাইড্রোজেন আছে, একদিকে এইটা CHDCl, একদিকে এই CH, তারপরে N, আর একদিকে CH2 এসব আলাদা আলাদা গ্রুপ, বোঝাই যাচ্ছে, পরিষ্কার কথা। এই কার্বনটা কি কাইরাল? ইয়েস। কেন? এই কার্বনের সঙ্গে একদিকে ডয়টেরিয়াম, একদিকে ক্লোরিন, একদিকে রিং, আর একদিকে হাইড্রোজেন, চারটে আলাদা গ্রুপ, ঠিক আছে, তাহলে কাইরাল হয়ে গেল এটাও। আর কি? এই নাইট্রোজেনটা কাইরাল। নাইট্রোজেন একদিকে লোন পেয়ার আছে, একদিকে ইথাইল আছে, আর একদিকে এইটা ডয়টেরো ইথাইল আছে, তিনটে আলাদা গ্রুপ, কিন্তু এইটা তো ওপেন চেন টারশিয়ারি অ্যামিন, ফলে এখানে তো ফ্লিপিং হবে, সুতরাং এটা কাইরাল হবে না, ঠিক আছে। যদি ওরকম রিং থাকতো তাহলে কাইরাল হতো। তাহলে টোটাল কটা পেলাম এবার গুনে ফেলি। আচ্ছা, অন্য কালি ব্যবহার করি। ধরা যাক এইখান থেকে যদি আমি শুরু করি, এখান থেকে শুরু করছি, একটা, দুটো, তিনটে, চারটে। আচ্ছা, এইটা কাইরাল সেন্টার, একটা মিস করে গেছি, এইটা কাইরাল সেন্টার। কেন? চারটে গ্রুপ আলাদা, একটা তো হাইড্রোজেন, বোঝা যাচ্ছে, আর একটা প্রথম কার্বনের পরে দুদিকে দুটো ব্রাঞ্চ বেরোচ্ছে, এখানেও প্রথম কার্বনের পরে দুদিকে দুটো ব্রাঞ্চ, কিন্তু একটা ইথাইল, এখানে কোনো ইথাইল নেই, আর এদিকে প্রথম কার্বনের পরে একটাই ব্রাঞ্চ, চারটে আলাদা গ্রুপ। তাহলে আবার শুরু করছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, নাকি আরেকবার গুনছি, এখান থেকে শুরু করলাম তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, টোটাল 12খানা কাইরাল সেন্টার, ঠিক আছে। তো এরকম কোয়েশ্চেন্স পরীক্ষাতে আসবে, 3-4টে স্ট্রাকচার দিয়ে দেবে, এদের মধ্যে কার কাইরাল সেন্টার 6টা, কার কাইরাল সেন্টার 3টে, বা একটা সিম্পল কম্পাউন্ড দিয়ে বলবে যে কাইরাল সেন্টার কতগুলো আছে, 4টে অপশান থাকবে, ঠিক আছে। আমরা কন্টিনিউ করছি এটা। দেখো আরও কতগুলো এক্সাম্পল এনেছি। 11 নম্বরটা হচ্ছে, আমরা বুঝতেই পারছি যে এই কার্বনটা এবং এই কার্বনটা কাইরাল। কেন? উপরেরটা দেখি, উপরের কার্বনটায় একটা মিথাইল, একটা হাইড্রোজেন তো আছে, আর থার্ড গ্রুপ যদি আমরা ওই দিক থেকে ঘুরে আসি তাহলে অনেকটা দূরে এই CH3টাকে পাচ্ছি, আর যদি এই দিক থেকে যাই তাহলে প্রথম কার্বনই CH3, সুতরাং অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ অ্যারেঞ্জমেন্ট আলাদা, সুতরাং বলতে পারি যে দুটো আলাদা গ্রুপ। আর ওদিকে মিথাইল আর হাইড্রোজেন তো আছেই, এটার ক্ষেত্রেও তাই, মিথাইল আর হাইড্রোজেন। আর যদি এদিক থেকে ঘুরে যাই তাহলে অনেক পরে আসছে CH3, আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে শুরুতেই CH3, সুতরাং অ্যারেঞ্জমেন্ট দুদিকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আলাদা, তাই বলবো ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট।
তাহলে টোটাল দুখানা এখানে আমরা কাইরাল সেন্টার পেলাম। ঠিক আছে। আচ্ছা, ইন্টারেস্টিংলি এখানে এরকম অনেক এক্সাম্পল আছে যেখানে কাইরাল সেন্টারগুলো অ্যাট দ্য সেম টাইম জিআই সেন্টারও বটে। যেমন এখানে এটা জিআই, দুটো সেন্টারে কিন্তু জিআই সেন্টার। আমরা জিআই কী করে হয় বা হয় না, তার কী কন্ডিশন ইত্যাদি আমরা দেখেছি। সেখানে আমরা রিং কম্পাউন্ডে দেখেছি যে দুটো sp3 কার্বনে ডিফারেন্ট যদি গ্রুপ থাকে, দুটো ডিফারেন্ট গ্রুপ, তাহলেই হয়ে যাবে সেটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে আর কি। তো এখানে এই মিথাইল হাইড্রোজেন, এখানে মিথাইল হাইড্রোজেন, সুতরাং এটা সিস ট্রান্স দুটোই দেখাতে পারবে। ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার আর কি। পরে আমরা এগুলোকে কম্বাইন করবো একসঙ্গে। এখন আপাতত খালি কাইরাল সেন্টার দেখছি। এখানে দেখো, এখানে এই কার্বনটা কি কাইরাল? একটা মিথাইল একটা হাইড্রোজেন আছে। এবার যদি ক্লকওয়াইজ যাই, CH3 3 নম্বর কার্বনে, সরি CH2 3 নম্বর কার্বনে একটা CH3 আছে, তারপরে আবার দুটো CH2। এদিক থেকে আসলেও তাই, দুটো CH2 3 নম্বর কার্বনে CH3, তারপরে দুটো CH2 আবার। সুতরাং ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ওরিয়েন্টেশন মানে অ্যারেঞ্জমেন্ট সেম। সুতরাং চারটে গ্রুপ আমি ডিফারেন্ট পাচ্ছি না, দুটো গ্রুপ ডিফারেন্ট পাচ্ছি, মিথাইল আর হাইড্রোজেন। বাকি এটাও সেম আর এদিকটাও সেম, তাই কাইরাল সেন্টার নেই। এটা যা হবে এটা তো একই রকম হবে। একটা যখনই এরকম কম্পাউন্ড, একটা রিং থাকছে, ইভেন মেম্বার্ড রিং, তার দুটো অপোজিট একদম দুটো ডায়াগোনাল যে কার্বন, সেখানে একটা করে সাবস্টিটিউশন। তো সেক্ষেত্রে আমরা পাবো না, কাইরাল সেন্টার পাবো না। কেন? এক্ষেত্রেও তাই, একটা মিথাইল একটা হাইড্রোজেন, আর এদিকে গেলে CH2 CH3 CH2, ওদিক থেকে আসলেও CH2 CH3 CH2, তাহলে সেম হয়ে গেল। সুতরাং কাইরাল সেন্টার নেই। এটাই আমরা বলবো আছে কাইরাল সেন্টার। এটা এইটার মতন, 11টার মতন, তাই না? যদি আমি এটার কথা ভাবি, মিথাইল আছে হাইড্রোজেন আছে, ক্লকওয়াইজ গেলে দুটো CH2-র পরে CH3, আর অ্যান্টিতে আসলে প্রথমেই CH3 তারপরে দুটো CH2, সুতরাং আলাদা অ্যারেঞ্জমেন্ট। সুতরাং দুখানা এখানে আমরা স্টিরিও সেন্টার মানে কাইরাল সেন্টার অ্যাজ ওয়েল অ্যাজ জিআই সেন্টার পাবো। এখানেও তাই, এই দুটো হচ্ছে জিআই সেন্টার। সেম লজিক, তুমি নিজে হিসাব করে দেখো যে এখানে একটা মিথাইল আছে একটা হাইড্রোজেন আছে। যদি এই দিক থেকে যাই তাহলে প্রথমে CH2, তারপরে CH3, তারপরে প্রথম কার্বন, তারপরে হচ্ছে কাইরাল কার্বন। আর যদি উল্টো দিক থেকে যাই তাহলে প্রথমে CHMe, তারপরে CH2, তারপরে কাইরাল কার্বন, আলাদা অ্যারেঞ্জমেন্ট, ফলে কাইরাল সেন্টার। ঠিক আছে, এইটা কাইরাল সেন্টার হবে না, তিনটের কোনোটাই হবে না কাইরাল সেন্টার। কেন? বুঝতেই পারা যাচ্ছে যে যদি যে কোনো একটাই কনসিডার করি এখানটা, তাহলে একটা মিথাইল, একটা H, আর কি আছে, আর ক্লকওয়াইজ গেলে CH3 আবার ব্যাক টু কাইরাল কার্বন। অ্যান্টিতে গেলেও তাই, CH3 ব্যাক টু কাইরাল কার্বন, সেম অ্যারেঞ্জমেন্ট। সুতরাং চারটে গ্রুপ ডিফারেন্ট হলো না, এখানে হবে, এটাই হবে, তাই না? মিথাইল হাইড্রোজেন এদিকে গেলে প্রথম দ্বিতীয় কার্বনে দুটো মিথাইল, আর ওই দিকে আসলে অ্যান্টি ক্লকওয়াইজ আসলে প্রথম কার্বনেই দুটো মিথাইল, সুতরাং আলাদা অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, এই কার্বনটায় দুটো হাইড্রোজেন আছে আর এই কার্বনটায় দুটো মিথাইল আছে, ফলে এরা কাইরাল হবে না। তাহলে কটা পেলাম? একটাই পেলাম। এখানে এটা হবে ঠিক যে কারণে এখানে হয়েছিল, একই রকম এটাও হবে। ঠিক আছে। আচ্ছা, এই কার্বনটা কাইরাল কেন? একদিকে ইথাইল, একদিকে মিথাইল, একদিকে যে রিং, আর একদিকে হাইড্রোজেন, তিনটে পেলাম। আর নেই, তিনটেই আছে। এখানে দেখো এইটা কাইরাল, তাই তো? এদিকে গেলে প্রথম কার্বনের পরে আইসোপ্রোপাইল, এদিকে 1 2 3 নম্বরে হলো, এইটা কাইরাল। এদিকে আইসোপ্রোপাইল, একটা হাইড্রোজেন, এদিকে CH3, উল্টো দিকে আসলে প্রথমে CH3, তারপরে CH2, সুতরাং এটা হবে না, এটা হবে না, দুটোই হচ্ছে। ঠিক আছে, এইটা কাইরাল সেন্টার হবে না, কারণ দুটো সেম গ্রুপ মিথাইল আছে। এখানেও একদম 11টার মতন সেম দুখানা। এখানে চলে আসি, এই কার্বনটা কি কাইরাল হবে? এই কার্বনটা হবে না। দেখো, একদিকে ইথাইল, একদিকে মিথাইল, আর এই দিক থেকে ঘুরে আসলে 1 2 3 3 নম্বরে এই বড় ব্রাঞ্চটা, আর এদিক থেকে গেলেও 1 2 3 3 নম্বরে বড় ব্রাঞ্চটা, সুতরাং এটা হলো না। ঠিক আছে, এইটা অবশ্যই হবে। এটা হবে, দেখি, এটাও মনে হচ্ছে হবে না, কারণ
1 2 3 নম্বর কার্বনে দুটো গ্রুপ, এদিকে আসলে 3 নম্বর কার্বনে দুটো গ্রুপ, সুতরাং সেম হয়ে যাচ্ছে, তাহলে হবে না এটাও। আচ্ছা এইটা কি হতে পারে? এটা হতে পারে, একদিকে মিথাইল, একদিকে হাইড্রোজেন আছে, আর একদিকে ওই গ্রুপটা, আরেকদিকে এই রিংটা, চারটে আলাদা। ঠিক আছে, এই কার্বনটাও তাই, একদিকে মিথাইল, একদিকে ইথাইল, একদিকে হাইড্রোজেন, আরেকদিকে এই বিশাল গ্রুপটা, তাহলে দুখানা হয়ে যাবে, দুটো এখানে লিখছি। এটাই হবে না, 0। কেন হবে না? এক্স্যাক্টলি কোথায় গেল? এই যে এইটার মতন, 3টে মিথাইল আছে, এখানে 6 মেম্বার রিং, 6টাতেই মিথাইল আছে। তুমি যে কোনো একটা কার্বনকে যদি ধরো, তাহলে একদিকে মিথাইল, একদিকে হাইড্রোজেন, আর বাদ বাকি দুটো সেম হয়ে যাচ্ছে। CH3 পরপর 1 2 3 4 5খানা আছে, ওই দিক থেকে আসলেও তাই, 1 2 3 4 5খানা CH3, মানে সেম অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এখানে চলে আসি। এখানে নাইট্রোজেনটা, এই নাইট্রোজেনটা হচ্ছে দেখো sp2, তাই না? রেজোনেন্স হচ্ছে। sp3 তো নয়, টার্সিয়ারি তো নয়, তারপরের কথা। যদি এটা টার্সিয়ারিও হতো, এখানে একটা এমই থাকতো, তাহলেও হতো না। আমি এখানে বরঞ্চ এটাকে পাল্টে এখানে একটা মিথাইলই করে দিই, তাহলে একটু কোয়েশ্চেনটা ভালো হলো। এবার টার্সিয়ারি অ্যামিন, কিন্তু যেহেতু sp2 হবে না। এইটা একটা কাইরাল কার্বন হতে পারে, একদিকে ক্লোরিন, একদিকে হাইড্রোজেন, আর এদিক থেকে গেলে আগে নাইট্রোজেন আসছে, তারপরে অক্সিজেন আসছে, CO আসছে, আর এদিক থেকে গেলে উল্টো, আগে CO তারপরে নাইট্রোজেন, তাহলে আলাদা অ্যারেঞ্জমেন্ট, তাহলে একটা। এইটারই এক্সটেনশন হচ্ছে এইটা। ঠিক আছে, নাইট্রোজেনগুলো হবে না, আমি কোয়েশ্চেনটাকে পাল্টে এখানে মিথাইল করে দিই, তাহলে কোয়েশ্চেনটা একটু বেটার হবে। নাইট্রোজেনগুলো sp2, তাই কাইরাল সেন্টার হবে না। ক্লোরিন দুটো হচ্ছে, মানে ক্লোরিনটা যে কার্বনের সঙ্গে আছে বা ব্রোমিনটা, সেই দুটো হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিলাম 2, দুটো। এখানে দেখি, দেখো এইগুলো তো হওয়ার চান্সই নেই, CH2 এদিকেও 4টে, এই মাঝখানেগুলো হচ্ছে কিনা দেখি একটু। এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে, আর একটা কি গ্রুপ দেখো, আর কিন্তু সেম সিমেট্রিক্যাল হয়ে যাচ্ছে। যদি আমি এইখান থেকে পুরো ঘুরে একেবারে এইখানে আসি, তাহলে কি পাচ্ছি দেখো, 1 2 3 4 4টে CH2, তারপরে একটা CH পাচ্ছি, টার্সিয়ারি কার্বন 5 নম্বরে, তারপরে আবার 1 2 3 4টে CH2। আর যদি আমি উল্টো দিকে যাই, এখান থেকে গিয়ে যদি এখানে আসি, তাহলেও তাই, 1 2 3 4 4টে CH2, তারপরে একটা টার্সিয়ারি কার্বন, তারপরে আবার 4টে CH2, মানে সেম ওরিয়েন্টেশন। সুতরাং এখানে আমি কিছুতেই কোনো কাইরাল সেন্টার পাচ্ছি না, 0। ঠিক আছে, 26 নম্বর দেখো, একই এটার মতো, খালি এই জায়গাটা একটা কাইরাল সেন্টার আমরা পাচ্ছি। ঠিক আছে, এখানটায় আমরা কাইরাল সেন্টার বলতে পারবো আছে। কেন দেখো, যদি আমি এই দিক থেকে যদি পুরো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিয়ে আসি, তাহলে প্রথম দ্বিতীয় কার্বনে CH পেয়ে যাচ্ছি ডাবল বন্ড। কিন্তু এই দিক থেকে যদি আসি ক্লকওয়াইজ, তাহলে 1 2 3 4 5 6 7 নম্বর কার্বনে এসে CH ডাবল বন্ড CH পাচ্ছি, তাহলে আলাদা অ্যারেঞ্জমেন্ট। সুতরাং এই দুটো হয়ে যাবে আমার কাইরাল সেন্টার। ঠিক আছে, দুটো কাইরাল সেন্টার। কার্বন আয়নগুলো ওই টার্সিয়ারি অ্যামিনের মতন ফ্লিপিং হয় ওখানে। ঠিক আছে, একটা কাইরাল সেন্টার তো বটেই, এটা কাইরাল সেন্টার, কারণ sp3 কার্বন আয়ন এবং উইদাউট রেজোনেন্স, তাহলে sp3 হয়ে গেল। কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য এখানটায় বলে রাখি, যেখানে ফ্লিপিং হয় তাই এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। whereas এইখানে এটা একটা স্টিরিও সেন্টার, এখানে ফ্লিপিংয়ের ব্যাপার নেই, কারণ লোন পেয়ার তো নেই। ফসফরাসের লোন পেয়ার আছে, কিন্তু এটা একটা স্টিরিও সেন্টার। আমি এর যে বক্তব্যটা সেটা এইখানে উপরে লিখছি, এইখানে এটাকে বলবো যে অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, দেখো 30 আর এই 28টা হচ্ছে টার্সিয়ারি নাইট্রোজেনের মতন। তো নাইট্রোজেন যখন ছিল তখন ফ্লিপিং হচ্ছে, ফসফরাস চলে এলে ফ্লিপিং আর হচ্ছে না। কেন? কারণ ফসফরাসের ওই ফ্লিপিং হওয়ার যে এনার্জি ব্যারিয়ার সেটা একটু হাই। ঠিক আছে, ফসফরাসের যেহেতু 3rd পিরিয়ড এলিমেন্ট, ফ্লিপিংটা হওয়ানোর জন্য 2nd পিরিয়ড এলিমেন্ট হতে হবে ওই
যে পার্টিকুলার অ্যাটমটাকে sp3 অ্যাটম বলা হচ্ছে, সেই sp3 অ্যাটমটাকে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট হতে হবে। সেক্ষেত্রে নাইট্রোজেন আর এই যে কার্বন আয়নের কার্বন, এই দুটোই হচ্ছে অপশান। ঠিক আছে, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ ডিউ টু নো ফ্লিপিং। এক্ষেত্রে এই কার্বনটা কাইরাল নয়, এই কার্বনটাও কাইরাল নয়। কেন? কারণ এই দুটো কার্বনই সেম গ্রুপ দুবার আছে, মিথাইল মিথাইল, এখানে ইথাইল ইথাইল। আচ্ছা, এই বাকি চারটে কার্বন হচ্ছে কাইরাল, এটা 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 এবং এটা। কেন? প্রত্যেকটা কার্বনই চারটে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে। যে কোনো একটা বলছি, ধরো এটা ফ্লুরিন, একদিকে এফ একদিকে এইচ, ঠিক আছে, এই কার্বনটাতে একদিকে এফ একদিকে এইচ, আরেকদিকে শুরুতেই সিএল অন্যদিকে শুরুতেই বিআর, মানে আলাদা গ্রুপ আলাদা অ্যারেঞ্জমেন্ট। যে কোনো একটা ধরলেই হলো। এই এখানে ধরো একদিকে এইচ একদিকে ডি, ডান দিকে এলে প্রথম কার্বনেই ব্রোমিন, আর এদিকে প্রথম কার্বনে মিথাইল, তাহলে আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। তাহলে চারটে আমরা এখানে কাইরাল সেন্টার পেলাম। এখানেও তাই, দেখো এখানে এই কার্বনটা এবং এই কার্বনটা, এই দুটো হচ্ছে কাইরাল। এখানে একদিকে ফ্লুরিন একদিকে এইচ, আর একদিকে মানে ক্লকওয়াইজ আসলে আগে হচ্ছে 1 2 3 মেম্বার চেনটা আগে আর 2 মেম্বার চেনটা পরে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ আসি তাহলে 2 মেম্বার চেনটা আগে আসবে, 3 মেম্বারটা পরে আসবে। সিএলের ক্ষেত্রেও সিমিলার এক্সপ্লেনেশন দেওয়া যাবে। তাহলে দুটো এখানে কাইরাল সেন্টার। নেক্সট, এই ফসফরাসের সঙ্গে দেখো, ফসফরাসটা অবশ্যই sp3, কারণ চারটে সিগমা বন্ড এখানে প্রেজেন্ট আছে, একটা দুটো তিনটে, আর একটা অক্সিজেনের সঙ্গে একটা সিগমা বন্ড আছে এবং চারটে ডিফারেন্ট গ্রুপ, সুতরাং একটা এখানে স্টিরিও সেন্টার আছে। ঠিক আছে, এই ফসফরাসটাই হচ্ছে স্টিরিও সেন্টার। এখানেও তাই, sp3 সালফার, চারটে ডিফারেন্ট গ্রুপ, এটা অক্সিজেন হলেও এটা নিউট্রাল অক্সিজেন, এটা নেগেটিভলি চার্জ অক্সিজেন, আলাদা গ্রুপ। আচ্ছা, এক্ষেত্রে এটা একটা স্টিরিও সেন্টার নাইট্রোজেনটা, আর এইটা একটা স্টিরিও সেন্টার, কারণ এখানে একদিকে মিথাইল, একদিকে হাইড্রোজেন, একদিকে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে একরকম, ক্লকওয়াইজ গেলে একরকম, আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে অন্যরকম ওরিয়েন্টেশন, ফলে ওটা একটা কাইরাল সেন্টার। আর নাইট্রোজেনটা অবশ্যই একটা কাইরাল সেন্টার, তাহলে দুখানা কাইরাল সেন্টার। এখানে আমরা দেখতে পাবো কোনো কাইরাল সেন্টার নেই। এই কার্বনটাকে মনে হতে পারে কাইরাল সেন্টার, মিথাইল এইচ আলাদা, কিন্তু যদি আমি এদিক থেকে ঘুরে আসি আর যদি এদিক থেকে ঘুরে আসি, একই অ্যারেঞ্জমেন্ট, তাই না? CH তারপরে CH2, তারপরে আবার CH তা এদিক থেকে আসলেও তাই। সুতরাং এখানে 0, এখানে কোনো কাইরাল সেন্টার নেই। এটা অবশ্যই কাইরাল সেন্টার, এই দুটো কাইরাল সেন্টার, আর এটা কাইরাল সেন্টার। এটা কাইরাল সেন্টার না, কারণ এটা এই কার্বনটা হচ্ছে sp2। ঠিক আছে, বাকি যে চারটেতে আমি অ্যাস্টারিক্স দিলাম, এই চারটেই হচ্ছে কাইরাল সেন্টার, কারণ ডিফারেন্ট গ্রুপ যুক্ত আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে 4 হচ্ছে এখানে নাম্বার অফ কাইরাল সেন্টার। যে কোনো একটা যদি আমি এক্সপ্লেন করার চেষ্টা করি, ধরো এইটা, তাহলে ওই একটা তো এইচ আছে, ওদিকে গেলে সেকেন্ড কার্বনে ক্লোরিন, এদিকে সেকেন্ড কার্বনে ওইচ, আর এদিকে যেদিকেই যাও সেকেন্ড কার্বনে কার্বন, তো চারটে গ্রুপ আলাদা। বাদবাকিগুলোর ক্ষেত্রেও তাই, চারটে গ্রুপ আলাদা, নিশ্চয়ই বুঝতে পারবে। এক্ষেত্রে এই পোর্শনটা আমাদের দেখতেই হবে না, কারণ এখানে পুরো বেনজিন বলা, মানে সবই sp2 কার্বন। ঠিক আছে, এই ক্ষেত্রে এই কার্বনটা বা এই কার্বনটা কাইরাল নয়, কারণ দুটো করে হাইড্রোজেন আছে। ঠিক আছে, এইটা কাইরাল এবং এইটা কাইরাল, এই একই লজিকে। এগুলোও কাইরাল, চারটে ডিফারেন্ট গ্রুপ আছে। এই কার্বনটাও কাইরাল, এই কার্বনটাও কাইরাল এবং এই কার্বনটাও কাইরাল। ঠিক আছে, লাস্টে এই যে এইটাতে মিথাইল, এদিকে রিং, ওদিকে ওইচ, আর একটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে টোটাল এখানে পেলাম কটা? 1 2 3 4 5 6 7টা কিন্তু কাইরাল সেন্টার পেলাম। আচ্ছা, এরপর পরবর্তী কনসেপ্ট হচ্ছে কাইরালিটি অ্যান্ড কাইরাল মলিকিউলস। আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে কাইরাল সেন্টার। কাইরাল সেন্টার হচ্ছে সেই sp3 অ্যাটম যার চারদিকে চারটে ডিফারেন্ট গ্রুপস আছে। কাইরাল সেন্টারের সঙ্গে কাইরাল মলিকিউলের কোনো সম্পর্ক নেই। আরেকবার বলছি, কাইরাল সেন্টারের সঙ্গে কাইরাল মলিকিউলের কোনো সম্পর্ক নেই। মানে একটা মলিকিউলের মধ্যে কাইরাল সেন্টার আছে বা নেই, তার উপরে এটা ডিপেন্ড করে না যে মলিকিউলটা কাইরাল হবে কিনা। মলিকিউলটা যদি ইটসেলফ কাইরাল হয় তাহলে আমরা সেটাকে কাইরাল মলিকিউল বলবো। আর যে ধর্মের কারণে কোনো মলিকিউল কাইরাল হয় সেই ধর্মটাকে, সেই প্রপার্টিটাকে বলা হয় সেই মলিকিউলের
কাইরালিটি। তাহলে কাইরালিটি কী জিনিস? প্রথম কথা হচ্ছে কাইরালিটি মিনস হ্যান্ডেডনেস। হ্যান্ডেডনেস কথাটা এসছে ওই হাতের মতন একটা ব্যাপার সেখান থেকে। যেমন ধরো আমাদের যে ডান হাত, সেই ডান হাতটাকে যদি আমরা আয়নার সামনে ধরি বা ডান হাত দিয়ে যদি আমি কোনো অ্যাক্টিভিটি করি, সেটা যদি আমি আয়নায় দেখি, তাহলে মনে হবে যেন আমি অ্যাজ ইফ বাঁ হাত দিয়ে ওই কাজটা করছি। অর্থাৎ ডান হাতকে আয়নার ভেতরে আমরা দেখব বাঁ হাতের মতন। অর্থাৎ ডান হাতটা বলতে পারি যে ডান হাতটার ইমেজ বা প্রতিবিম্ব যেটা আয়নায় তৈরি হচ্ছে, যাকে আমরা সংক্ষেপে এখানে বলি মিরর ইমেজ, মানে মিররের মধ্যে, আয়নার মধ্যে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো ডান হাতটাকে আমরা বলতে পারি বাঁ হাতের, এবং বাঁ হাতটা ডান হাতের মিরর ইমেজ। অর্থাৎ একটা যদি অবজেক্ট হয়, বস্তু হয়, অন্যটা তার আয়নায় প্রতিফলিত প্রতিবিম্ব, মানে মিরর ইমেজ। ঠিক আছে, একটা অবজেক্ট, অন্যটা ইমেজ। অর্থাৎ ডান হাত এবং বাঁ হাতের মধ্যে একটা অবজেক্ট অ্যান্ড ইমেজ, এইরকম একটা সম্পর্ক রয়েছে। তা এইরকম অবজেক্ট ইমেজ সম্পর্ক আমরা বেশ কিছু ক্ষেত্রে মলিকিউলার লেভেলে দেখতে পাই, আবার আমাদের চারপাশে যে বিভিন্ন জিনিসপত্র আছে সেখানেও দেখতে পাই। যেমন ধরো এবার এই ব্যাপারটাকে এই হ্যান্ডেডনেস কথাটার সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন ধরো ফিজিক্যাল লেভেলে বলতে পারি যে আমরা যে দেওয়ালে স্ক্রু ব্যবহার করি বিভিন্ন কাজে, স্ক্রুটা যখন তোমরা টাইট দিতে যাবে তখন দেখবে স্ক্রুটাকে ডান দিকে ঘোরাতে হচ্ছে, ডান দিকে ঘুরিয়ে স্ক্রুটাকে আমরা দেওয়ালের মধ্যে বা যে কোনো জিনিসের মধ্যে আমরা ওটাকে কি বলবো টাইট দেওয়া যায় আর কি। আর বাঁ দিকে ঘোরালে ওটা খুলে আসে, কখনো উল্টোটা পাওয়া যায় না, মানে আমি অন্তত কখনো দেখিনি, তোমরা দেখেছি কিনা আমি জানি না। তো স্ক্রুটা হচ্ছে রাইট হ্যান্ডেড একটা বস্তু। একই রকমভাবে আমাদের যে ডিএনএ আছে, ডিএনএ যে ডাবল হেলিক্স স্ট্রাকচার তোমরা জানো, দ্বিতন্ত্রী গঠন, সেখানেও ওই প্যাঁচটা কিন্তু রাইট হ্যান্ডেড, ডান হাতি। লেফট হ্যান্ডেড প্যাঁচ ডিএনএর মধ্যে পাওয়া যায় না। তো এইরকম অনেক জিনিস আছে ম্যাক্রোস্কোপিক এবং মাইক্রোস্কোপিক, যেগুলোর মধ্যে এই হ্যান্ডেডনেস প্রপার্টি আছে। কোনোটা ডান হাতের মতন বা ওই ডান হাতের মতন আর কি ওইরকমই, বা কোনোটা বাঁ হাতের মতন। যেমন ধরো ডান হাতের গ্লাভস বাঁ হাতে ঢুকবে না, বা ডান পায়ের মোজা বাঁ পায়ে ফিট করবে না, বা ডান পায়ের জুতো বাঁ পায়ে ফিট করবে না। তো এই রকম কিছু ম্যাক্রোস্কোপিক বস্তু আছে যেগুলোর মধ্যে এই হ্যান্ডেডনেস প্রপার্টিটা দেখা যায়। কাইরাল মলিকিউল হচ্ছে সেই রকম মলিকিউল যাদের মধ্যে হ্যান্ডেডনেস প্রপার্টি দেখা যায়। এবার আমরা কি করে বুঝবো যে কোনো একটা স্ট্রাকচার, মানে কোনো একটা মলিকিউল তার স্ট্রাকচার দেখে যে সেটা কাইরাল কিনা? তার একটা উপায় হচ্ছে এটা, এবং এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কাইরালিটি কাকে বলে, কাইরালিটির ডেফিনিশন হচ্ছে কি বলছে দেখো, ইট ইজ দ্য বা কাইরালিটি ইজ প্রপার্টি অফ এ মলিকিউল, একটা মলিকিউলের প্রপার্টি ফর হুইচ ইট ইজ নন সুপার ইম্পোজিবল টু ইটস মিরর ইমেজ। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, বারবার ঘুরে ফিরে আসবে আমাদের আলোচনায় এই কথাটা, যে নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ কথাটার মানে তো আমরা বুঝলাম যে কোনো একটা বস্তুকে আমি আয়নাতে যা দেখছি প্রতিফলন হওয়ার পরে সেটা হচ্ছে ওর মিরর ইমেজ। এবার এই যে ধরো একটা বস্তু হচ্ছে এ, আর এটা ধরো আয়নার ওইদিকে প্রতিফলন হয়েছে আমরা দেখছি বি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে ইমেজ। এখন এই অবজেক্ট আর ইমেজের মধ্যে, অর্থাৎ যারা কিনা পরস্পরের মিরর ইমেজ, ঠিক আছে, অর্থাৎ এ কে আয়নায় যদি আমি বি দেখি, তাহলে বিকেও আয়নাতে দেখলে এ দেখব। ফর এক্সাম্পল, আমি যদি ডান হাতকে আয়নায় দেখি তাহলে বাঁ হাতের মতন দেখব। একই রকমভাবে আমি যদি বাঁ হাতকেও আয়নার মধ্যে দেখি, ডান হাতের মতন দেখব। ফলে এই যে অবজেক্ট আর ইমেজ দুজনের পারস্পরিক সম্পর্ক, রাইট? এইবার এই যে দুজন আর কি এরকম অবজেক্ট ইমেজ সম্পর্ক যুক্ত, সেই অবজেক্ট ইমেজ সম্পর্কটা দু রকম হতে পারে। একটাকে আমরা বলি নন সুপার ইম্পসিবল, আর একটা হচ্ছে উল্টোটা সুপার ইম্পসিবল। ঠিক আছে, আমি সংক্ষেপে এখানে লিখছি, তারপরে আমি মিনিংটা বোঝাচ্ছি। এই জিনিসগুলো লেখার মতন জায়গা একটু ছেড়ে দাও বা লিখে নাও, ভিডিওটা পজ করে তারপরে ওখানে লেখো যেটা আমি এখন লিখছি। যে মিরর ইমেজ কথাটা যখনই আসবে তখনই একটা জিনিস যেন মাথায় ক্লিক করে, যে মিরর ইমেজ বলছি মানে দুটো জিনিসের কথা বলা হচ্ছে।
যারা পরস্পরের মিরর ইমেজ। ঠিক আছে, এবার এই দুটো জিনিস যে পরস্পরের মিরর ইমেজ তারা দু রকম হতে পারে। একটা হচ্ছে সুপার ইম্পোজিবল, আর একটা হচ্ছে নন সুপার ইম্পোজিবল। সুপার ইম্পোজিবল কথাটার মানে কি এবার বলছি। সুপার ইম্পোজিবল কথাটার মানে হচ্ছে একটা অন্যটার উপরে বাংলায় বলা হয় যে উপরিপাতযোগ্য বা অধিরোপণযোগ্য। খুব শক্ত বাংলা মানে শব্দ আর কি এগুলো। পাতি কথায় মানে হচ্ছে যে একটা যেটা হচ্ছে ইমেজ আর যেটা হচ্ছে অবজেক্ট, এই দুজনকে একটাকে অন্যটার উপর যদি বসাই আর কি, একটাকে অন্যটার ওপরে যদি ফিট করতে যাই, তাহলে প্রত্যেকটা অ্যাটম টু অ্যাটম কানেকশানটা হবে, অ্যাটম টু অ্যাটম ম্যাচিংটা হবে। ঠিক আছে, এই জন্য আমি সংক্ষেপে এখানে লিখে রাখছি যে সুপার ইম্পোজিবল মানে হচ্ছে অ্যাটম টু অ্যাটম, অ্যাটম টু অ্যাটম ম্যাচিং, প্রত্যেকটা অ্যাটমের সঙ্গে প্রত্যেকটা অ্যাটম ম্যাচ করবে। আর নন সুপার ইম্পসিবল মানে ম্যাচ করবে না। ঠিক আছে, একটা মডেল দিয়ে আমি ব্যাপারটা দেখাচ্ছি একটুখানি, তারপরে এটা বলছি যে কাইরালিটি হচ্ছে কি। আর যার একবার এটা বলে নিই আগে, কাইরালিটি হচ্ছে এমন ধর্ম যে ধর্মের সাহায্যে কোনো একটা মলিকিউল এবং তার মিরর ইমেজ এরা পরস্পর সুপার ইম্পোজ করবে না। সুপার ইম্পোজ করবে না মানে নন সুপার ইম্পোজেবল হবে। আর যে মলিকিউলটা এরকম হবে যে সুপার ইম্পোজ করছে না, যখনই এরকম হবে তখনই ওই যে এক জোড়া মলিকিউল, একটা অবজেক্ট আর একটা তার ইমেজ, এই দুজন তখন হয়ে যাবে কাইরাল মলিকিউল। ঠিক আছে, তাহলে কাইরাল মলিকিউল কি জিনিস? কাইরাল মলিকিউলস আর দোজ হুইচ আর নন সুপার ইম্পোজেবল টু ইটস মিরর ইমেজ। ঠিক আছে, মানে সেই মলিকিউলগুলোই হচ্ছে, ইটস না লিখে এখানে দেয়ার লেখাটা বেটার হবে। কাইরাল মলিকিউল হচ্ছে সেই মলিকিউল যে কিনা তার মিরর ইমেজের উপরে সুপার ইম্পোজ করবে না, নন সুপার ইম্পোজেবল। ঠিক আছে, এখানে আমরা আরেকটা পয়েন্ট লিখেছি, এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি কাইরাল মলিকিউলের প্রপার্টি। প্রথমটা অবশ্যই কাইরাল মলিকিউলের ডেফিনিশন, আমরা এখানে কাইরালিটির ডেফিনিশন দিলাম। কাইরালিটি হচ্ছে সেই ধর্ম যে ধর্মের জন্য কোনো একটা মলিকিউল কাইরাল হয়, আর যখন কোনো একটা মলিকিউল কাইরাল হবে তখন আমরা বলবো সেটা কাইরাল মলিকিউল। তাহলে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ তৈরি করাটা যদি কাইরালিটি হয়, তাহলে যে সমস্ত মলিকিউল নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ তৈরি করবে তারা কাইরাল হবে। আর বাস্তবে এমনিতে দেখা গেছে যে যারা কাইরাল মলিকিউল হয় তাদেরকে কি হয়, এখানে লেখা আছে ক্যান নট বি ডিভাইডেড ইন্টু টু ইকুয়াল হাফস। যারা কাইরাল মলিকিউল হয় তাদেরকে সমান দুটো ভাগে ভাগ করা যায় না। ঠিক আছে, তাহলে উল্টোটা যারা সুপার ইম্পোজেবল হবে, যারা আবার বলছি যারা নন সুপার ইম্পোজেবল তারা হচ্ছে কাইরাল। কাইরাল মানে হচ্ছে নন সুপার ইম্পোজেবল। তাহলে এই নন সুপার ইম্পোজেবল যারা, তারা হচ্ছে কাইরাল মলিকিউল হবে। তাহলে যারা সুপার ইম্পোজেবল হয়ে যাচ্ছে তারা কাইরাল হবে না, তাদেরকে আমরা বলবো অ্যাকাইরাল মলিকিউল। অ্যাকাইরাল কারা? অ্যাকাইরাল আর দোজ হুইচ আর সুপার ইম্পোজেবল টু দেয়ার মিরর ইমেজ। আমরা দুটো ক্লিয়ার ডিস্টিংশন পাচ্ছি, একটা হচ্ছে কাইরাল মলিকিউল, একটা হচ্ছে অ্যাকাইরাল মলিকিউল। কাইরাল মলিকিউল কারা? যারা তাদের মিরর ইমেজের উপরে সুপার ইম্পোজ করবে না, ইকুয়াল দুটো হাফে ভাগ করা যাবে না। অ্যাকাইরাল কারা? যারা তার মিরর ইমেজের উপরে সুপার ইম্পোজ করবে, দুটো ইকুয়াল হাফে ভাগ করা যাবে। যা কিছু এখানে আছে পুরোটা বলে দিলাম। এইবার আমি এক্সাম্পল বা মডেল দিয়ে যদি এক্সপ্লেন করি তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো, একটা পয়েন্ট খালি আমি এখানে বাদ রেখেছি, 5 নম্বর, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী বলছে এখানে? যে কাইরালিটি ইজ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ মলিকিউল টু বি অপটিক্যালি অ্যাক্টিভ। মানে কি? মানে কাইরালিটি বলে যে ধর্মটা আছে মলিকিউলের, যে ধর্মের জন্য মলিকিউলগুলো কাইরাল হয়, সেইটাই হচ্ছে নেসেসারি মানে প্রয়োজনীয়, এবং সাফিসিয়েন্ট অর্থাৎ যেটা যার বেশি আর কিছু দরকার নেই। ঠিক আছে, প্রয়োজনীয় এবং ওটা হলেই, ওই কন্ডিশন ফুলফিল করলেই হবে। কি হবে না, মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তাহলে একটা মলিকিউল অপটিক্যালি অ্যাক্টিভ
নাকি ইনঅ্যাক্টিভ, সেইটা আমরা কনফার্মলি বলতে পারবো যে যদি মলিকিউলটা কাইরালিটি প্রদর্শন করে। যদি মলিকিউল কাইরাল হয় তবেই সে অপটিক্যালি অ্যাক্টিভ হবে, আর যদি কাইরাল না হয়, যদি অ্যাকাইরাল হয়, তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। পুরো জিনিসটা সামারাইজ করার আগে আমি একটা মডেল দেখাই। ধরো এটা একটা কম্পাউন্ড আছে, এখানে কার্বনটা হচ্ছে কাইরাল, কারণ 4টে ডিফারেন্ট গ্রুপ, সবুজ, সাদা, লাল, নীল, 4টে আলাদা গ্রুপ, সুতরাং একটা কাইরাল কার্বন। আচ্ছা, কাইরাল কার্বন থাকলেই মলিকিউল অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এটা নাও হতে পারে। আমরা আগে দেখলাম যে একটা মলিকিউলের মধ্যে কাইরাল সেন্টার আছে, সেক্ষেত্রেও মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দুটোই হতে পারে। আবার কাইরাল সেন্টার নেই, সেক্ষেত্রেও মলিকিউল অপটিক্যালি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ দুটোই হতে পারে। যদিও আমরা সব এই 4টে ক্যাটাগরিরই এক্সাম্পল দেখিনি, এক্সাম্পল পরে দেখবো আমরা, কিন্তু এটুকু আমরা আপাতত জেনে রাখি যে কাইরাল সেন্টার প্রেজেন্ট, এই অবস্থাতেও মলিকিউলগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে, একটু বেশি সংক্ষেপ হয়ে যাচ্ছে, অথবা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হতে পারে। আবার কাইরাল সেন্টার অ্যাবসেন্ট, এই অবস্থাতেও মলিকিউল অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হতে পারে। ঠিক আছে, আমরা একটু বলে নিই যে কাইরাল সেন্টার আছে অথচ অপটিক্যালি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এইগুলোকে আমরা মেসো কম্পাউন্ড বলে একবার উল্লেখ করেছিলাম, ডেফিনিশন পরে পড়বো আমরা। আর কাইরাল সেন্টার অ্যাবসেন্ট থাকলে জেনারেলি ইনঅ্যাক্টিভ হয়, অ্যাক্টিভও হয়, কিছু এক্সাম্পল সেখানেও আছে, পরে দেখব। সুতরাং এই যে এক্সাম্পলটা আমি দেখালাম, এই যে মডেলটা দেখাচ্ছি, এখানে কাইরাল সেন্টার আছে, কিন্তু এটার ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলতে পারবো যে এটা অপটিক্যালি অ্যাক্টিভ। কেন? কারণ এইটা বলার সঙ্গে সঙ্গে আমি এরকমও বলেছিলাম যে যদি কোনো কম্পাউন্ডে বা যদি কোনো মলিকিউলে একটাই কাইরাল সেন্টার থাকে, একটাই, অনলি ওয়ান কাইরাল সেন্টার, সেক্ষেত্রে ওটা অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এটাও বলেছিলাম, তো সেটা একটু লিখে রেখে পুরো জিনিসটা আমাদের আরেকবার রিক্যাপ হচ্ছে। তো যদি অনলি ওয়ান কাইরাল সেন্টার প্রেজেন্ট যদি থাকে, তাহলে অবশ্যই সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এক্সেপ্ট কী ছিল, এক্সেপ্ট টারশিয়ারি অ্যামিন। তাহলে আমরা টারশিয়ারি অ্যামিনের কথা এখানে বলছি না, সুতরাং এটা অপটিক্যালি অ্যাক্টিভ। এইবার দেখো, আমরা এই অপটিক্যালি যে অ্যাক্টিভ বলছি, অর্থাৎ অপটিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে আমরা এবার কাইরাল মলিকিউল, যেটা আমরা এখন আলোচনা করছি, কাইরাল মলিকিউল কী হবে, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ হবে। এই অপটিক্যাল অ্যাক্টিভিটি আর কাইরালিটি, এই দুটো জিনিসকে আমরা এবার একসঙ্গে মেলানোর চেষ্টা করছি। ঠিক আছে, আমরা কাইরালিটি মানে কি, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ তৈরি করা যে ব্যাপারটা সেটা, আর অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে কি, অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে প্লেন পোলারাইজড লাইটের প্লেন অফ পোলারাইজেশনকে রোটেট করানো। এই দুটো জিনিসকে আমরা ম্যাচ করানোর চেষ্টা করছি এবার। ঠিক আছে, এই দুটো জিনিসকে ম্যাচ করানোর চেষ্টা করছি। কীরকম করে দেখো, তাহলে এই হচ্ছে মলিকিউল। আচ্ছা, এরকম দেখাচ্ছি। এবার ধরা যাক এরকম জায়গাটা আয়না রাখা আছে, আয়না। তাহলে এই আয়নাতে এই মলিকিউলের রিফ্লেকশন যাবে। রিফ্লেকশন যখন যাবে, কেমন দেখতে লাগবে আয়নাতে, এই নীলটা একদম দূরে চলে যাবে, আর এই সবুজ আর লাল আয়নার জাস্ট সামনেই আমরা দেখতে পারবো, আর এটা যেরকম আছে সেরকম উপরে দেখতে পারবো। তো এটাকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। দেখো, আয়নাতে এরকম দেখতে লাগবে। মাঝখানে ধরা যাক এই দুটোর মাঝখানে আয়না আছে, তাহলে মুখোমুখি দুটোকে এরকমই দেখতে লাগবে। তাহলে একটা যদি অবজেক্ট হয়, অন্যটা তার ইমেজ, তাহলে আমরা বলবো যে এই দুজনের মধ্যে মিরর ইমেজ রিলেশনশিপ আছে। এইবার মিরর ইমেজ রিলেশনশিপ আছে তখন দুটো কন্ডিশন, আইদার সুপার ইম্পসিবল অথবা নন সুপার ইম্পসিবল। সেটা কী করে বুঝবো? একটু আগে আমি বললাম, সুপার ইম্পোজ করা মানে হচ্ছে কি, অ্যাটম টু অ্যাটম ম্যাচিং হয়ে যাওয়া। কখন? যখন একটাকে আরেকটার উপরে নিয়ে গিয়ে আমি বসাবো। সুপার ইম্পোজ করানো মানে একটাকে অন্যটার উপর গিয়ে বসিয়ে দেওয়া বা চাপিয়ে দেওয়া। বাংলায় আমরা অধিরোপণ এই শব্দটা ব্যবহার করি। তো দেখো, এই অবস্থায়
আমি যদি যে কোনো একটাকে তুলে নিয়ে যদি অন্যটার উপর বসাতে যাই, তাহলে আমরা কী দেখবো, যদি একদম পুরোপুরি বসিয়ে দিই, একদম অ্যাটম টু অ্যাটম ফিট করার চেষ্টা করে দিই, তাহলে দেখবো দেখো সবুজ আর সাদা, উপরে সাদাটা আর এই কালোটা এরা ম্যাচ করে যাবে, লালের সঙ্গেও লাল ম্যাচ করে গেছে, অ্যাটম টু অ্যাটম একদম কী বলবো, অ্যাটম টু অ্যাটম ম্যাচিং হয়ে গেছে। কিন্তু সবুজ আর নীল ম্যাচিং হয়নি। সবুজ আর নীল কি একই জিনিস? আলাদা জিনিস তো। সবুজের ইমেজ তো নীল না, মানে সবুজ গ্রুপ আর নীল গ্রুপ তো আলাদা, তাহলে ম্যাচ করবে কী করে? ম্যাচ তো হলো না। বা এদিকেও নীল আর সবুজ ম্যাচ করলো না। ঠিক আছে, আরেকবার বলছি, এই দুজন পরস্পরের মিরর ইমেজ। এটাকে আয়নায় দেখলে এরকম দেখাবে, আর এটাকেও আয়নায় দেখলে এরকমই দেখাবে, যদি আয়নাটা এই দুজনের মাঝখানে থাকে। আয়না যদি ওই দিকে থাকে তাহলে আবার অন্যরকম রিফ্লেকশন হবে, সেটা আলাদা। তো সেক্ষেত্রেও একই হবে ফাইনালি। তো কি হচ্ছে, একটাকে নিয়ে জাস্ট আরেকটার উপরে যদি বসাই, তাহলে কালো সাদা এইসব ফিট করে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আর বাদবাকি কোনো অ্যাটমই ফিট করছে না। দেখো এই ক্ষেত্রে ফিট করছে না, এই সবুজ একদিকের সবুজ আর নীল ফিট করছে, এইটা আরগুলো ম্যাচিং হচ্ছে না, অ্যাটম টু অ্যাটম ম্যাচিং আসছে না। এবার শুধুমাত্র এইটুকু দেখলেই হয় না, আমরা জানি যে অপটিক্যাল আইসোমার হচ্ছে কনফিগারেশনাল আইসোমার। কনফিগারেশন মানে কি, এটাকে জাস্ট রোটেট করিয়ে একটা আইসোমারকে অন্য আইসোমারে রূপান্তর করা যায় না। সুতরাং আমি রোটেট করাতেই পারি, তাই না? আমি রোটেট করিয়ে ম্যাচিং হচ্ছে কিনা ওটা দেখতে পারি, কারণ আমি জানি যে রোটেট করালে মলিকিউল পাল্টে যাবে না, কারণ এটা কনফিগারেশনাল আইসোমার। তাহলে এইবার আবার দেখি আর একবার, যে ধরা যাক এই যে এইরকম হয়েছিল ইমেজ, মিরর ইমেজ। এইবার একটাকে অন্যটার উপর বসালাম, বসানোর পর আমি দেখছি যে নীল আর নীল ম্যাচ করে যাবে যদি এটাকে নামাই, কালো সাদা ম্যাচ করে যাবে, কিন্তু লাল আর সবুজ ম্যাচ করবে না। এখন আমি যদি একটা মলিকিউলকে ঘুরিয়ে লাল আর লাল ম্যাচ করাতে যাই, তাহলে দেখবো নীল আর নীল যে ম্যাচিং ছিল আগে, সেইটা এবার পাল্টে গেছে। যদি সবুজ আর সবুজ ম্যাচ করাতে যাই, তাহলে দেখবো যে এই অবস্থায় সবুজ আর সবুজ ম্যাচ করেছে, কিন্তু নীলের সঙ্গে নীল বা লালের সঙ্গে লাল ম্যাচিং হচ্ছে না, অর্থাৎ ঘুরিয়েও কিছু হচ্ছে না। সুতরাং ডেফিনেটলি একটার উপর আরেকটাকে বসানো যাচ্ছে না, মানে বসানো গেলে বা সুপার ইম্পোজ করতে গেলে যেটা হচ্ছে যে অ্যাটম টু অ্যাটম ম্যাচিং প্রত্যেক জায়গায় হচ্ছে না। সুতরাং অবশ্যই এই মলিকিউলটা কাইরাল মলিকিউল, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ যেহেতু হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এই মলিকিউলটাও কাইরাল মলিকিউল। দুজনের আলাদা আইডেন্টিটি আছে। ঠিক আছে, যখনই একটা মলিকিউল অন্য মলিকিউলের নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ হয়, আমরা পরে জানবো যে তখন এই একজোড়া মলিকিউলকে, পেয়ার অফ মলিকিউল, এদেরকে বলা হয় যে একটা অন্যটার এনানসিওমার। এটা যদি এ, এটা যদি বি হয়, তাহলে এ বি পরস্পরের এনানসিওমার, এবং এরা অবশ্যই কাইরাল মলিকিউল। আবার আমরা আগে পড়েছি কি, যদি একটাই মাত্র কাইরাল সেন্টার থাকে তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তাহলে কাইরাল মলিকিউলের সঙ্গে অপটিক্যাল অ্যাক্টিভিটির একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা হচ্ছে এটাই যে কাইরালটি মানেই হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি। সুতরাং এখান থেকে আমরা কনক্লুশন লিখবো এটাই যে কাইরাল molecules আর অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, দুটোর মধ্যে কানেকশন পেয়ে গেলাম। আর অ্যাকাইরাল molecules আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটাও আমরা একটা মডেলের সাহায্যে আগে একটু দেখে নিই, তারপরে আমি আবার বলবো। দেখো এই মাঝখানে যে কার্বনটা, এটা কি কাইরাল কার্বন না, কিন্তু কাইরাল কার্বন না, কারণ দুটো গ্রুপ সেম, দুটো সাদা সেম হয়ে গেছে। চারটে গ্রুপকেই ডিফারেন্ট হতে হয় কাইরাল কার্বন হওয়ার জন্য, সেটা কাইরাল কার্বন না, এটুকু বুঝলাম। সুতরাং এই যে সবুজ রঙের যে লেখাটা, একটাই কাইরাল কার্বন থাকলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এই জিনিসটা এখানে ফিট করছে না, কারণ এখানে তো কাইরাল কার্বনই নেই। তাহলে কাইরাল কার্বন না থাকলে অ্যাবসেন্ট হতে পারে অপটিক্যালি অ্যাক্টিভ, হতে পারে ইনঅ্যাক্টিভ। এখন এটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ দেখার চেষ্টা করি। তাহলে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ দেখার চেষ্টা করতে গেলে কী করতে হবে,
অপটিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে কে সম্পর্কিত? কাইরালিটি। তাহলে এর মধ্যে কাইরালিটি আছে কিনা দেখি, কাইরালিটি আছে কিনা কী করে দেখবো? এর মিরর ইমেজ সুপার ইম্পোজেবল না নন সুপার ইম্পোজেবল ওইটা দেখার চেষ্টা করি। আমি একটু আগে ওইদিকে কোনায় লিখে রেখেছিলাম যে মিরর ইমেজ দু রকমের হয়, সুপার ইম্পোজেবল এবং নন সুপার ইম্পোজেবল। সুপার ইম্পোজেবল মানে অ্যাটম টু অ্যাটম, ইচ অ্যান্ড এভরি অ্যাটম টু অ্যাটম ম্যাচিং হবে। যদি সুপার ইম্পোজ করে তখন সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। মলিকিউলটাকে আমরা তখন বলবো অ্যাকাইরাল মলিকিউল। দেখো এবার এই যে মলিকিউলটা আমি যদি এইভাবে ধরি বা এইভাবেও যদি ধরি, তাহলে একে আয়নাতে কেমন দেখবো? এক্স্যাক্টলি এরকম দেখবো। এটার মিরর ইমেজ এটা আর এটার মিরর ইমেজ এটা, যদি এই দুজনের মাঝখান থেকে একটা যদি আয়না থাকে। হলো, এইবার একটার উপরে অন্যটাকে যদি আমি বসানোর চেষ্টা করি, সুপার ইম্পোজ করার চেষ্টা করি, তাহলে দেখবো সুপার ইম্পোজ করছে না। কালো আর কমলা ম্যাচ করছে, বাদবাকিগুলো ম্যাচ করছে না। তাহলে এইবার আবারও যেহেতু কনফিগারেশনাল আইসোমার যদি আমরা বলি এদেরকে, আপাতত আইসোমারই বলছি, কনফিগারেশনাল যদি হয়, আমরা তো অপটিক্যাল অ্যাক্টিভিটি পড়ছি, অপটিক্যাল আইসোমার মানে কনফিগারেশনাল, মানে রোটেশন করিয়ে একটা থেকে অন্যটায় যাওয়ার পসিবিলিটি নেই, সুতরাং রোটেশন করতেই পারি। এটাকে রোটেট করালে এটাই থাকবে, এটা হয়ে যাবে না, ঠিক আছে? এবার এটাকে এর ওপরে নিয়ে এসে যদি রোটেট করাতে যাই, দেখো এইবার খুব ভালো করে লক্ষ্য করো, আমি নীল আর নীল যেই ম্যাচ করলাম, নীল আর নীল ম্যাচ, এবার সাদা সাদাও ম্যাচ হয়ে যাবে। এবার দেখো এক্স্যাক্টলি অ্যাটম টু অ্যাটম ম্যাচিং হয়েছে না? কমলা কমলা ফিট করে গেছে, কালো কালো, নীল নীল আর সাদা সাদা, প্রত্যেকটা অ্যাটম, ইচ অ্যান্ড এভরি অ্যাটম আর একজনের সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ করেছে পজিশন ওয়াইজ। সুতরাং আমরা বলবো যে সুপার ইম্পোজ করেছে। সুপার ইম্পোজ যদি করে তাহলে অ্যাকাইরাল মলিকিউল। অ্যাকাইরাল মলিকিউল যদি হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। সুতরাং এই মলিকিউল দুটো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এইবার এখান থেকে আমরা আলাদা একটা জিনিস পরে পড়বো যে এই দুটো মলিকিউল যারা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এই ক্ষেত্রে এদের আসলে আলাদা কোনো আইডেন্টিটি নেই, দুটো একই জিনিস। এক্স্যাক্টলি সুপার ইম্পোজ করছে মানে কি? একই জিনিস তো। দেখো এখান থেকে আর একটা জিনিস আমি বলেছিলাম, মনে করে দেখো, যে যখনই কোনো একটা মলিকিউল কাইরাল হবে তখন সেই মলিকিউলটাকে দুটো সমান ভাগে ভাগ করা যাবে না। অ্যাকাইরাল হলে ভাগ করা যাবে। এই যে এক্সাম্পলটা আমার হাতে আছে, এই মডেলটা, এটাকে আমরা একটু আগে এক্ষুনি প্রমাণ করলাম যেটা অ্যাকাইরাল মলিকিউল, কারণ একদম সুপার ইম্পোজ করে যাচ্ছে। এবার তুমি দেখো এটাকে সমান দুটো ভাগে ভাগ করা যাবে। আমি যদি এইখান থেকে সমান দুটো ভাগ করি মলিকিউলটাকে, একদম এখান থেকে কেটে দিই যদি একদম পুরো, তাহলে কি হবে? দুটো ভাগ পরস্পর কি সেম হবে? হবে না। হবে না মানে কি? হবে না মানে এই নীলের মতন তো আর এইটা না, সুতরাং হবে না। কিন্তু আমি যদি এটাকে একটু ঘুরিয়ে দিই, যদি আমি এইভাবে ভাগটা করি, এভাবে যদি ভাগ করি, তাহলে এদিকের পার্ট আর এদিকের পার্ট ইকুয়াল, তখন আমি বলবো হ্যাঁ ইকুয়াল। কেন ইকুয়াল? কারণ এদিকে একটা সাদা রয়েছে, এদিকে একটা সাদা রয়েছে, এক্স্যাক্ট মিরর ইমেজের মতন। আর কালো কমলা নীল প্রত্যেকে বাইসেক্টেড হবে, প্রত্যেকটা এই গোলাকার অ্যাটম অর্ধবৃত্তাকার হয়ে যাবে বা অর্ধগোলক টাইপের হয়ে যাবে। এবার তার এদিকটা আর ওদিকটা পরস্পর কী হবে? ইকুয়ালি হবে। তাহলে এখানে আমি এমন একটা কিছু ইমাজিনারি প্লেন পাচ্ছি, যে প্লেনের সাহায্যে আমি, যে সমতলের সাহায্যে, কাল্পনিক সমতল, আমি মলিকিউলটাকে সমান দুটো ভাগে ভাগ করতে পারছি। হ্যাঁ, আমি এরকমভাবে পারবো না। এরকমভাবে ভাগ করতে গেলে এই এদিকে নীল আর এদিকে সাদা ইকুয়াল না, কিন্তু কোনো একভাবে তো পারছি, এইভাবে পারছি। কিন্তু এই যে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউলটাকে নিয়েছিলাম, যেখানে চারটেই অ্যাটম আলাদা আলাদা, এখানে আমি কোনোভাবেই এইভাবে ভাগ করি, এইভাবে করি, মাঝখান থেকে করি, যেভাবেই করি না কেন দুটো সাইড কখনোই ইকুয়াল হবে না। অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ যারা, অর্থাৎ কাইরাল মলিকিউল যারা, তাদেরকে সমান দুটো ভাগে ভাগ করা যায় না। ঠিক আছে? তাহলে এইখান থেকে এটাও লিখবো যে আর অপটিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড ক্যানট বি ডিভাইডেড ইন্টু টু ইকুয়াল হাফস। দুটো ইকুয়াল হাফে ভাগ করা যায় না। কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভের ক্ষেত্রে কি লিখতে পারি? অ্যান্ড ক্যান বি ডিভাইডেড
ইন্টু টু ইকুয়াল হাফস, দুটো ইকুয়াল হাফে অবশ্যই ডিভাইড করা যায় কাদের, যে সমস্ত মলিকিউলগুলো অ্যাকাইরাল অর্থাৎ যারা কিনা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, আবারও একবার বলছি, এই দুটো মলিকিউল যারা কিনা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়েছিল, যারা অ্যাকাইরাল হয়েছিল, এই দুটো মলিকিউলের বাস্তবে আলাদা আইডেন্টিটি নেই, একই মলিকিউল এই দুটো অ্যাকচুয়ালি। তো সেইটা কেন, সেই সমস্ত ডিটেলে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাব। আপাতত যেটুকু বললাম সেটুকু একটু রিকল করিয়ে দিই। প্রথমে আমরা কাইরাল সেন্টার নিয়ে আলোচনা করলাম। কাইরাল সেন্টার মানে একটা sp3 অ্যাটম যার 4টে গ্রুপ আলাদা। আচ্ছা, এইবার কাইরাল সেন্টার আছে বা নেই সেইটার উপরে মলিকিউলের কাইরালিটি বা মলিকিউলার অপটিক্যাল অ্যাক্টিভিটি, যেহেতু দুটো এখন সিমিলার মিনিং হয়ে গেল, তাই এবার বলছি যে কাইরাল সেন্টার আছে বা নেই তার উপরে মলিকিউলার কাইরালিটি বা মলিকিউলার অপটিক্যাল অ্যাক্টিভিটি ডিপেন্ড করে না। কারণ কাইরাল সেন্টার থাকলেও মলিকিউল অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দুরকমই হতে পারে, না থাকলেও মলিকিউল অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দুরকম হতে পারে। কিন্তু যদি কাইরাল সেন্টার একটা হয়, অনলি ওয়ান, সেক্ষেত্রে অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হবে এক্সেপ্ট টারশিয়ারি অ্যামিন, রাইট? আর কাইরাল মলিকিউল মানেই হচ্ছে সেটা মলিকিউলটা তার যে মিরর ইমেজ তার সঙ্গে নন সুপার ইম্পোজেবল হবে এবং তাকে সমান দুটো ভাগে ভাগ করা যাবে না। আর অ্যাকাইরাল মলিকিউল মানে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ সেটা তার মিরর ইমেজের সঙ্গে সুপার ইম্পোজ করে যাবে এবং মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করা যাবে। তাহলে এবার এই সামারিটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কাইরাল মলিকিউল হলে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ তৈরি করবে, দুটো ইকুয়ালভাবে ভাগ করা যাবে না এবং এরা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আর অ্যাকাইরাল মলিকিউল হচ্ছে সুপার ইম্পোজেবল মিরর ইমেজ তৈরি করবে, অর্থাৎ মিরর ইমেজের সঙ্গে সে সুপার ইম্পোজ করে যাবে পুরোপুরি, অ্যাটম টু অ্যাটম ম্যাচিং, দুটো ইকুয়ালভাবে ভাগ করা যাবে এবং অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। এবার যারা কাইরাল মলিকিউল অর্থাৎ যারা কিনা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এই অপটিক্যাল অ্যাক্টিভ মলিকিউলটাকে যদি আমরা পোলারিমিটার যন্ত্রের মধ্যে প্রবেশ করাই তাহলে আমরা বুঝবো যে এইটা ডেক্সট্রো অথবা লিভো কোনটা, সেটা বুঝবো একমাত্র এক্সপেরিমেন্ট, পোলারিমিটার এক্সপেরিমেন্টের সাহায্যে। অপটিক্যালি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ সেইটুকু বোঝার জন্য এক্সপেরিমেন্ট করার দরকার নেই, সেটুকু বোঝার জন্য আমরা থিওরিটিক্যাল অ্যাপ্রোচে গেলেই হবে। এবার এই যে দুটো ইকুয়ালভাবে ভাগ করা যাচ্ছে বা যাচ্ছে না, এইটার উপরে বেস করে আমরা নেক্সট আলোচনা শুরু করব, সেটা হচ্ছে সিমেট্রি এলিমেন্টস। তো সেইটা আজকে আর হবে না, আজকে অনেকটা লেংদি হলো ভিডিওটা, পরবর্তী ক্লাসে আমরা সেইটা কন্টিনিউ করব। আজকে যা বললাম সেইটা খুব ভালো করে বাড়িতে পড়ো, এগুলো নিয়ে খুব কনফিউশন তৈরি হয় আমাদের মধ্যে, তাই এটা একবার যদি বুঝতে না পারো আরেকবার পড়ো, দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো। আর যে কটা এক্সাম্পল আমরা করলাম, কাইরাল সেন্টার চিনতে পারার যে এক্সাম্পলটা, মোর দ্যান 35 এক্সাম্পলস করলাম আমরা, 38 সম্ভবত। এবার এইটার ক্ষেত্রে আমার যেটা তোমাদের কাছে রিকোয়েস্ট সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা 38 এক্সাম্পলস এইটাকে আরেকবার তোমরা অন্য আর একটা খাতায় বা অন্য কোনো যে কোনো জায়গায় লিখে রাখো, প্রত্যেকটা এক্সাম্পলকে লিখে এবার তোমরা সেইটাকে নিজে থেকে সলভ করার চেষ্টা করো। তাহলে কি হবে, কাইরাল সেন্টার চিনতে পারার যে ব্যাপারটা প্রথম একটু দেরি হবে, কিন্তু যত এটা বেশি প্র্যাকটিসটা আমাদের হয়ে যাবে তত আমরা কাইরাল সেন্টার তত তাড়াতাড়ি চিনতে পারবো। এবং কাইরাল সেন্টার চিনতে পারার মাধ্যমে কতগুলো কাইরাল সেন্টার আছে সেইটার মাধ্যমে পরবর্তী সময় আমাদের আবার এটা একটা ক্যালকুলেশনে কাজে লাগবে যে টোটাল নাম্বার অফ স্টিরিও আইসোমার বের করো, সেই সময় খুব কাজে লাগবে। সুতরাং এই এক্সাম্পলসগুলোকে এবং আরও কোনো সোর্স থেকে যদি আরও এক্সাম্পলস পাও সেইগুলো সব এক জায়গায় লিখে সেইগুলোকে আবার না দেখে নিজে একা একা সলভ করার চেষ্টা করো। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, এছাড়া বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দাও। যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।